গুড মর্নিং। স্ট্রাকচারাল ডাইনামিক্স ক্লাসের আজকে আমরা প্রথম আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স অ্যালজেব্রা রিভিউ করেছি। যেহেতু স্ট্রাকচারাল ডাইনামিক্সে আমাদের ম্যাট্রিক্স অপারেশন খুব বেশি করতে হবে, সেজন্য আমরা ম্যাট্রিক্সের অ্যালজেব্রাকে রিভিউ করে নিয়েছি প্রথম ক্লাসে। আজকে যদিও বা দ্বিতীয় ক্লাস, বাট আজকের ক্লাস থেকে স্ট্রাকচারাল ডাইনামিক্সের আলোচনা শুরু। তো তোমাদের জন্য রেফারেন্স বই এর নাম আমি এখানে লিখেছি। এই যে লেকচার নোট আমি যেটা প্রিপেয়ার করেছি, এখানে রেফারেন্স বইয়ের নাম প্রত্যেকটা পেজেই দেওয়া আছে হেডার আকারে। বইটার নাম হচ্ছে ডাইনামিক্স অফ স্ট্রাকচার। আমার বিশ্বাস তোমাদের কাছে কপিও আছে। এবং তোমাদের জন্য সাজেশন হচ্ছে, যারা এই ডাইনামিক্স ক্লাস করবে তাদের জন্য সাজেশন হলো নিউ মার্কেট থেকে বইয়ের একটা হার্ড কপি কালেক্ট করা, বা যেখানেই পাওয়া যায়। এক কথা নিউ মার্কেটে পাওয়া যায় এটা আমি জানি, বা ওখান থেকে কিনেছি একটা। এবং এই বইয়ের প্রত্যেকটা লাইনই পড়ে আসলে অনেক কিছু বোঝার আছে। রিইনফোর্সড কংক্রিটের নিলসন উইন্টারের বই, আরো কিছু বই আছে, যেমন জেমস কে উইটের বই। এসব বইয়ের প্রত্যেকটা লাইন পড়লেই আমার জন্য মনে হয় আমি যতবারই নতুন করে পড়ি ততবারই নতুন কিছু শিখতে পারি। তো ডাইনামিক্স এর বইটা আমার কাছে অনেকটা এরকম। আমি যখনই নতুন, মানে পুরনো পড়া যদি আবারও নতুন করে পড়ি, তাহলে মনে হয় যে আমি নতুন করে আরো কিছু শিখতে পেরেছি। সো এই জন্য সাজেশন থাকবে ডাইনামিক্স এর স্টুডেন্ট হিসেবে, স্ট্রাকচারাল ডাইনামিক্স এবং আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা, তাদের জন্য সাজেশন হচ্ছে এই বইয়ের একটা হার্ড কপি থাকা, যাতে শুয়ে বসে যে কোনো সময় বইটা ওপেন করে 2 লাইন পড়া যায়। এবং অবশ্যই এটা রেফারেন্স বুক। আমি জানি না তো তোমরা কম্পিউটারে কতটা পড়তে অভ্যস্ত, আমার কাছে হার্ড কপি পড়তে যতটা মজা আর সফট কপি ততটা মজা লাগে না। এই জন্য আমি সাজেস্ট করব, মানে আমার মনে হয় অনেকটাই সকলের জন্য এরকম হার্ড কপি কালেক্ট করে ফেলা। আমরা এটা থার্ড এডিশনটা ফলো করব, যদিও বা ফোর্থ এডিশন অলরেডি বাজারে এসে গেছে, বাট থার্ড এডিশনটাই আমার মনে হয় আম, আমরা ফলো করতে পারি। ফোর্থ এডিশনও যদি কেউ কিনে ফেলে, দ্যার ইজ নো প্রবলেম। যদিও বা এই ফার্স্ট কন্টেন্ট গুলো আমি ফোর্থ এডিশন থেকে নিয়েছি, কিন্তু অন্যান্য কন্টেন্ট গুলো আমি থার্ড এডিশনটা থেকে নেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, বইয়ের নামটা এখানে দেওয়া আছে। আর আমরা আজকে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 9 এর কিছু পার্ট আলোচনা করব, দেখবা। সো আমাদের জন্য আসলে এই স্ট্রাকচারাল ডায়নামিক্স এর সিলেবাসে আছে ইকুয়েশনস অফ মোশন ফর সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম এন্ড মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। সো চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত আসলে এই বইয়ের আলোচনায় আছে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, মানে 1 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আলোচনায় আছে। আর মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আলোচনা আছে চ্যাপ্টার 9 থেকে। তো আমরা যেহেতু দুইটাই আলোচনা করব, অতএব চ্যাপ্টার 1 এর সাথে প্যারালালি আমরা চ্যাপ্টার 9 ও পড়বো, দেখবা নেক্সট ক্লাস থেকে। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেখানে আলোচনা শুরু করব, চ্যাপ্টারটার নামই হচ্ছে ইকুয়েশনস অফ মোশন, প্রবলেম স্টেটমেন্ট এন্ড সলিউশন মেথডস। ইকুয়েশন অফ মোশন, আমার মনে হয় নিউটনস ল অফ মোশন যেটা, সেইটাই বেসিক্যালি আমরা এখানে ইকুয়েশন অফ মোশন বলবো। কিন্তু আমরা দেখব যে নিউটনের সেকেন্ড ল বা থার্ড ল যেটা ছিল, থার্ড ল না সরি, সেকেন্ড ল সম্ভবত, পি ইকুয়াল টু এম এ যেটা হয়। থার্ড ল না সেকেন্ড ল এক্স্যাক্টলি ভুলে গেছি, যাই হোক। এফ ইকুয়াল টু এম এ বা পি ইকুয়াল টু এম এফ, যেটা ফোর্স ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সিলারেশন, এটাতে শুধুমাত্র অ্যাক্সিলারেশন নিয়েছে। আমরা আর্থকুয়েকে দেখবো যে শুধুমাত্র কোন একটা অবজেক্টের উপরে আর্থকুয়েকের জন্য অ্যাক্সিলারেশন অ্যাপ্লাইড হয় না, বরং সেখানে আমার ইকুয়েশন অফ মোশন যদি ওই সিস্টেমের জন্য আমি ডেভেলপ করতে চাই, সেখানে স্টিফনেস এর কোএফিসিয়েন্ট আসবে, মানে ডিসপ্লেসমেন্টের সাথে সম্পর্কযুক্ত। আর এছাড়াও ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আসবে। আমরা আজকের ক্লাসে সেগুলো দেখবো আসলে, এবং নেক্সট ক্লাস থেকে আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো ইকুয়েশন অফ মোশন ডেভেলপ করতে হবে, তারপরে আমরা যে কোনো একটা প্রবলেমকে কিভাবে আইডেন্টিফাই করব, মানে স্টেট করব কি করে যে আমার এইটাই প্রবলেম। আর্থকুয়েক যদি একটা বিল্ডিং বা যে কোনো একটা স্ট্রাকচারকে হিট করে, তাহলে আমার প্রবলেমটা কি, আমরা এই প্রবলেমটাকে কিভাবে আসলে ফর্মুলেট করব। প্রবলেম স্টেটমেন্ট বা প্রবলেম ফর্মুলেশন, এটা একটা বিগ প্রবলেম কিন্তু আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এবং উইন্ড ইঞ্জিনিয়ারিং এ। আর সেই প্রবলেম এর সলিউশন গুলা কি কি আছে, আমরা জাস্ট এই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে এগুলার ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করব এক কথায়। তার মানে আমি যে চ্যাপ্টার 1 থেকে, এই বইয়ে প্রায় চ্যাপ্টার 23 পর্যন্ত আছে সম্ভবত, তো যতগুলা চ্যাপ্টার আছে সবগুলার ব্যাকগ্রাউন্ড হিসেবে চ্যাপ্টার 1 কাজ করবে। এজন্য আমি আসলে চ্যাপ্টার 1 এর আজকের ক্লাসে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে যাব, কারণ আমি পড়ে মনে করেছি যে এর প্রত্যেকটা লাইন থেকে আসলে বোঝার অনেক কিছু আছে। আর নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের রিলেভেন্ট যতটুকু ততটুকুই আসলে পড়ে যাব, দেখবা। সো আমি এখান থেকে পড়াশোনাটা শুরু করব। সিম্পল স্ট্রাকচার, আর্টিকেল 1.1।
Uh, we begin our study of structural dynamics with simple structures such as the pergola shown in figure 1.1.1 and the elevated water tank of figure 1.1.2. তো এখানে নিচের ফিগারে যদি আমরা আসি, দেখো এটা হচ্ছে একটা পারগোলা। আমরা অনেকটা পার্কিং শেড বা বাস স্ট্যান্ড আমরা বলতে পারি আমাদের দেশের জন্য যদি বলি। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এগুলাকে পারগোলা বলে। এই যে জাস্ট দেখো এটা হচ্ছে অনেকটা শেড দেওয়ার জন্য, অথবা একটা করিডোর, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য শেডেড করিডোর যদি হয়, যার নিচে বসে তুমি রেস্ট নিতে পারো, বা জাস্ট এটা তোমাকে একটা শেড প্রোভাইড করছে, এটাকে পারগোলা বলে। এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই পারগোলায় হচ্ছে জাস্ট স্টিল পাইপ কলাম আছে দেখো, আর এটার উপরে কোনো ধরনের বিম ছাড়াই একটা ফ্ল্যাট স্ল্যাব আছে, হয়তো রুফ আছে এক কথায়। তো রুফটা রিইনফোর্সড কংক্রিটের এখানে যেটা বলা হয়েছে, আর এই স্টিলের পাইপ কলাম আছে। এবং এটা লোকেশন হচ্ছে ভেনেজুয়েলায়, কারাকাস, ভেনেজুয়েলা, যেটা আসলে 1907 এর আর্থকোয়েকে, যেটা 6.5 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক ছিল, এবং এটার এপিসেন্টার ছিল এই পারগোলা থেকে 15 মাইল দূরে, সেরকম বলা হয়েছে। এবং এটাতে ওই 1967 এর আর্থকোয়েকে ক্ষতিগ্রস্ত হয়। এই স্টিলের পাইপ কলাম গুলো আসলে ইল্ডিং হয়ে যায়। আমার মনে হয় এটা থেকে দেখেও বোঝা যাচ্ছে, দেখো এই যে ডান পাশের কলাম গুলো অনেকটা এই ওয়েটা রাইট সাইডের দিকে হেলে আছে টপ পার্ট। তো 9 ইঞ্চ বটমের তুলনায় আপার পার্ট 9 ইঞ্চ হচ্ছে সুয়ে হয়ে যায় আর কি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই কলাম গুলো আসলে ইল্ডিং হয়েছে। তো এটা একটা সিম্পল স্ট্রাকচার, আমরা এই জন্য এটাকে বলছি, কারণ হলো দেখো আমার এই রুফের যে ওয়েট বা মাস, তার তুলনায় এই যে স্টিলের পাইপ কলাম গুলো, তাদের মাস আসলে অনেকটা নেগলিজিবল। আমি রুফের মাস ট্রিবিউটারি এরিয়া দিয়ে যদি কনসিডার করি, তাহলে রুফের ওয়েটের তুলনায় স্টিল পাইপ মানে কলাম সাপোর্টের ওয়েট আমার মনে হয় 1000 ভাগের 1 ভাগ হবে, বা 500 ভাগের 1 ভাগ হবে, এরকম হতে পারে। আমরা এটাকে নেগলিজিবলই বলতে পারি। তো এটা একটা সিম্পল স্ট্রাকচার, যেটার দেখো আমরা এভাবে আইডিয়ালাইজ করতে পারি। এখানে আসলে দেখানো আছে এই যে ফিগার এ তে, দেখো ফিগার এ তে এই যে দুইটা মাসলেস কলাম, পাইপ কলাম দেখানো, আর এই কলামের ডান পাশের হাফ আর বাম পাশের হাফ মিলিয়ে তোমরা ট্রিবিউটারি এরিয়া সম্পর্কে জানো। এই যে ট্রিবিউটারি লেন্থ এখানে বলা হচ্ছে, পারগোলার ট্রিবিউটারি লেন্থ এই দুইটা কলামের জন্য, মানে ওই এই এই এটা থেকে ওই পাশের যে কলামগুলো আছে তাদের সেন্টার লাইন পর্যন্ত স্ল্যাব, আবার লেফট মানে এই সাইডেরও হাফ লেন্থ আর কি, এক কথায় নিলে ট্রিবিউটারি লেন্থ পাবো। এবং এটা অনেকটা রিজিড স্ল্যাব হিসেবে কাজ করবে যদি স্ল্যাবটা রিজিড হয়। আর এই স্ল্যাবের ওয়েটের তুলনায় কলামটার যে মাস, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এই জন্য এখানে মাসলেস কলাম বলছি। তো আর্থকুয়েক এসে দেখো এরকম টপ পার্টকে ল্যাটারালি মুভ করে দিল, যেটা আমরা ইউ দ্বারা মেজার করছি। তো এই মাসলেস কলাম যেটা, সেটা আসলে এই স্ট্রাকচারের যে স্টিফনেস বা ফ্লেক্সিবিলিটি সেটাই প্রোভাইড করবে। এবং সেই স্টিফনেস এর মেজারমেন্ট আমরা কে দিয়ে করছি, আর এই রিজিড স্ল্যাবের যে মাস সেটা হচ্ছে এম। তো এইভাবে আমরা সিম্পলি এটাকে দেখো রিপ্রেজেন্ট করতে পারি। এটা ছিল হয়তো 20 বে এর একটা স্ট্রাকচার, কিন্তু জাস্ট আমি সিম্পল একটা বে নিয়ে এখান থেকে সিম্পলিফাই করে একটা স্ট্রাকচার দাঁড় করালাম। এবং বড় সিম্পলিফিকেশন হচ্ছে, দেখো টোটাল মাস, এই স্ট্রাকচারের টোটাল যে মাস সেটাকে আমি এই স্ল্যাব লেভেলে কনসেন্ট্রেটেড আছে মনে করে নিলাম, আর সাপোর্টিং যে কলাম সেটাকে মাস লেস মনে করলাম। স্ল্যাবটা হচ্ছে রিজিড স্ল্যাব হয়ে গেল, এবং ল্যাটারাল স্টিফনেস বা ল্যাটারাল লোড রেজিস্ট্যান্সের জন্য স্টিফনেস প্রোভাইড যেটা করবে সেটা হচ্ছে এই কলাম, কলাম দুইটা প্রোভাইড করবে, এবং তার ম্যাগনিটিউড হচ্ছে কে। অনুরূপ ভাবে এই পারগোলার মতো করেই আমি যে ফিগার 1.1.2 তে যে ওয়াটার ট্যাঙ্ক দেখানো আছে, আমাদের ডুয়েট ক্যাম্পাসে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। তো ওয়াটার ট্যাঙ্কটা যখন ফুল, তখন হিউজ অ্যামাউন্টের মাস কিন্তু এই কলামের যে কলামের উপরে আসলে ট্যাঙ্কের এরিয়াতে আছে। তো তাহলে কলাম ট্যাঙ্কটা যদি ওয়াটারে ফুল থাকে, তখন কলামের এই ট্যাঙ্কের সেলফ ওয়েট প্লাস হচ্ছে ওয়াটারের ওয়েট, তার তুলনায় এই যে সাপোর্টিং যে কলাম, সেই কলামের ওয়েট আমরা অনেক কম হওয়ায় নেগলেক্ট করতে পারি। এবং আগের স্ট্রাকচারের মতো এটাকে দেখো, এই যে ফিগার বি তে যেটা দেখানো আছে, মাসলেস একটা টাওয়ার, মানে কলাম দিয়ে রিপ্রেজেন্ট করলাম যার স্টিফনেস হচ্ছে কে,
আর এই ফুল ওয়াটার ফিল্ড ট্যাঙ্ক এর টোটাল মাসটা এম, যেটা আসলে এই লেভেলেই আছে। দেখো টোটাল মাসটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, সেটা ধরে সেখানে যে ডিসপ্লেসমেন্ট আসছে সেটা দিয়ে লিখলাম। তো এভাবে আমরা আহ, আমাদের যে প্র্যাকটিক্যাল স্ট্রাকচার গুলো সেগুলোকে অ্যানালাইসিসের জন্য আমরা আইডিয়ালাইজ করি। তোমরা এটা স্টার্ট প্রোতে যখন বিল্ডিং ডিজাইন করো, আমার বিশ্বাস তোমরা এগুলোর সাথে পরিচিত আছো, তখন আমরা কি করি আসলে। তো এই যে যে কলাম, তারপরে হচ্ছে বিম, তারপরে স্ল্যাব, সেগুলোকে কিন্তু আমরা আইডিয়ালাইজ করি। আমার মেকানিক্স সলিডস এর পার্টে এটার উপরেও লেকচার আছে, তোমরা দেখে নিতে পারো যে কিভাবে একটা স্ট্রাকচারকে আইডিয়ালাইজ করে লাইন ডায়াগ্রাম অঙ্কন করা হয়। তো আমরাও এখানে রিয়েল স্ট্রাকচারকে ডাইনামিক্সে অ্যানালাইসিস করার জন্য এরকম ভাবে আইডিয়ালাইজ করে নিচ্ছি। দেখো আদারওয়াইজ এটার যদি সিম্পলিফিকেশন না করি, এটার অ্যানালাইসিস খুব কঠিন হয়, টাফ হয়ে যায় এবং অনেক হিউজ ক্যালকুলেশন আসে। দেখবা যে কত হাই ম্যাগনিটিউডে আসলে সিম্পলিফিকেশন করা হবে জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। আদারওয়াইজ ক্যালকুলেশন এত জটিল হবে যে জেনারেল ইঞ্জিনিয়ারদের জন্য দের পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব না। এমনিতেই টল বিল্ডিং যেগুলা সেগুলা সাধারণ ইঞ্জিনিয়াররা করতে পারে না, আমি এইভাবেই বলবো। যারা ওয়ার্ল্ডে হয়তো খুব অল্প সংখ্যক ইঞ্জিনিয়ার আছে যারা এই যে বার্জাল খালিফার মতো বিল্ডিং ডিজাইন করতে পারে, তাইপে 101 ডিজাইন করতে পারে। তো এর এরকম আসলে সিম্পলিফিকেশন না করলে এই ছোটখাটো স্ট্রাকচারও আসলে আমাদের ছোটখাটো ইঞ্জিনিয়ারদের পক্ষে ডিজাইন করা সম্ভব হতো না যদি সিম্পলিফিকেশন না করতাম। তো এটাকে সিম্পল স্ট্রাকচার বলছি, এবং কি হবে দেখো, মানে ফর্মুলেশনটা কেমন করে আসবে সেটা আমরা একটু পড়ে পড়ে যাব আর বুঝতে চেষ্টা করব। So we call these structures simple structures, such as the structure shown in as the pergola shown in figure 1.1 and the elevated water tank of figure 1.1.2. We are interested in understanding the vibration of these structures when subjected to a lateral or horizontal force at the top, or horizontal ground motion due to an earthquake. তো এই পারগোলাতে যদি একটা আর্থকুয়েক হিট করে, তাহলে আর্থকুয়েক আমরা জানি যে গ্রাউন্ড মুভমেন্ট হয়। এই যে যে গ্রাউন্ড আছে এখানে, সেই গ্রাউন্ডটা, এই বেসটা আসলে এদিকে ওদিকে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবে, এমনকি আপওয়ার্ড ডাউনওয়ার্ড ভার্টিক্যাল কম্পোনেন্টেও মুভ করতে পারে, অথবা এরকম অবলিক একটা ডিরেকশনে মুভ করতে পারে, যেটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি। অল ডিরেকশনেই কিন্তু আর্থকুয়েক হতে পারে। আবার এমন হতে পারে যে একটা হাই উইন্ড ইভেন্ট আসলো, যেটা আসলে দেখো কলামের উপরে যে উইন্ড প্রেসার কাজ করবে তার তুলনায় স্ল্যাবের উপরেই মেইন পার্টটা করবে। তাহলে এক্ষেত্রেও আমার এই যে ল্যাটারাল কোন ফোর্স যদি আসে, সেটা এই যে টপে কাজ করতেছে। তো এক্সটার্নাল ফোর্স আসলে সাধারণত আমরা হয়তো হয়তো টপে বলবো, আর আর্থকুইক ফোর্স আসলে সেটাকে আমরা এই গ্রাউন্ডে বলবো। অথবা এমনও হতে পারে যে আমরা একটা ক্রেন দিয়ে, মনে করে এখানে একটা রোপ বা ক্রেন কিছু একটা সেট করে আমি এটাকে এই টপে এরকম ভাবে ডান দিকে পুশ পুল করতে থাকলাম। আমি এটা ডাইনামিক প্রপার্টি আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য আমি এরকম টেস্ট করব। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ওয়াটার ট্যাঙ্কে অ্যাসাইনমেন্টের মাধ্যমেই করব যে ওয়াটার ট্যাঙ্কে ডাইনামিক প্রপার্টি যাচাই করার জন্য আমরা এটা ক্রেন দিয়ে টেনে ফ্রি ভাইব্রেশন টেস্ট করব, এবং তার থেকে তার অ্যানালাইসিস করে বলবো যে ওয়েদার দিস স্ট্রাকচার ইজ সেফ অর আনসেফ। এরকম কিছু অ্যানালাইসিস আমাদের সামনেও আসবে, আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমেও করে দেখবো। তো আমরা তাহলে এটার ভাইব্রেশন প্রপার্টিজ জানবো যদি একটা আর্থকুয়েক হিট করে, অথবা এরকম কোন এক্সটার্নাল ফোর্স যেমন উইন্ড, অথবা এটাকে ক্রেন দিয়ে টেনে ছেড়ে দেওয়া, সেরকম যদি কোনো প্রপার্টি আমরা জানতে চাই, আহ, সেটাই আমাদের ইন্টারেস্ট এখানে, যে আমরা এর ভাইব্রেশন প্রপার্টিটা কি তা জানতে চাই। We call this structure simple because they can be idealized as a concentrated or lumped mass M supported by a massless structure with stiffness K in the lateral direction. আমার মনে হয় কথাটা আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি। Such an idealization is appropriate for this pergola with a heavy concrete roof supported by light steel pipe columns which can be assumed as massless. যেহেতু স্ল্যাবের ওয়েট কংক্রিট, হেভি কংক্রিট রুফ, যেটা আসলে কংক্রিট স্ল্যাব, তার ওয়েট এর তুলনায় লাইট স্টিল পাইপ কলাম খুবই কম, সেজন্য আমরা টোটাল মাসটা টপ লেভেলে কনসেন্ট্রেটেড আছে সেটা কল্পনা করতে পারি। আর কলাম গুলাকে আমরা মাসলেস কনসিডার করতে পারি, এবং ওই কলামের স্টিফনেস যেটা সেটা হচ্ছে কে ইন দ্য ল্যাটারাল ডিরেকশন আমরা বলবো। The concrete roof is very stiff and flexibility of the structure
in lateral or horizontal motion is provided entirely by the columns. তো টপ স্ল্যাবটা যদি রিজিড হয়, টপ স্ল্যাবের কোনো ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, মানে এটা যদি কার্ভ না হতে পারে, ফর এক্সাম্পল ফ্লেক্সিবল মানে কি, এটা বেঁকে যেতে পারে। আমি যদি এখানে ফিগার এঁকে একটা স্ল্যাব দেখাই, ধরো এই স্ল্যাবটা যদি রিজিড হয়, তাহলে তুমি এখানে যদি মোমেন্ট অ্যাপ্লাই করো, এটার কিন্তু এরকম ভাবে ডিস্টর্ট হয়ে যাবে না, এরকম রোটেশনও হবে না, এক কথা আমি বলবো, যদি রিজিড হয়। কিন্তু যদি ফ্লেক্সিবল হয় তাহলে এরকম ভাবে এটা রোটেশন হবে বা এটা বেঁকে যাবে। তো রিজিড হয় এমন অনেক বেশি থিকের যদি আমি করি, তাহলে হিউজ মোমেন্ট অ্যাপ্লাই করে তুমি এটাকে এরকম ভাবে বাঁকা করতে পারবে না, এটার বেন্ডিং হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে রিজিড বলি। খেয়াল করো, রিজিড যদি হয় তাহলে আমরা সাধারণত এটার স্টিফনেস, এই যে বেন্ডিং স্টিফনেস ইআই, এটা এরকম লিখি, ইআই ইকুয়াল টু ইনফিনিটি, মানে ভেরি স্টিফ রিজিড, ফুললি রিজিড, এক কথা এটাকে তুমি কোনোভাবেই বাঁকা করতে পারবে না, এটার কোন রকমেই বেন্ডিং হবে না। তো সেরকম যদি হয় কংক্রিট, মানে কলামের তুলনায় স্ল্যাব যদি আমরা এই যেরকম রিজিড ধরি, তাহলে টোটাল ল্যাটারাল সাপোর্ট যেটা ফ্লেক্সিবিলিটি বা স্টিফনেস এটা প্রোভাইড করবে হচ্ছে কলাম, সেটাই বলা হলো এখানে। দ্য আইডিয়ালাইজ সিস্টেম ইজ শোন ইন ফিগার 1.3 1.13a with a pair of columns supporting the tributary length of the concrete roof. আমরা এটা অলরেডি দেখে ফেলেছি, এই যে এই ফিগারের কথা বলা হচ্ছে এ 1.13a আইডিয়ালাইজড পারগোলা, আর বি হচ্ছে আইডিয়ালাইজড ওয়াটার ট্যাঙ্ক, আর সিটাতে আমরা আসছি একটু পরে। This system has a lumped mass M equal to the mass of the roof shown, and its lateral stiffness K is equal to the sum of the stiffness of the individual 5 columns. তাহলে এখানে টোটাল যে স্টিফনেস কে হবে সেটা হবে এই দুইটা কলামের স্টিফনেস এর সামেশন, ঠিক আছে, এখানে সামেশন হবে এই দুইটা কলামের স্টিফনেস, টোটাল কলামের স্টিফনেস এর ইকুয়াল। A similar idealization shown in figure 1.13b is appropriate for the tank when it is full of water. With sloshing of water not possible in a full tank, it is a lumped mass M supported by a relatively light tower that can be assumed as massless. একইভাবে যে আইডিয়ালাইজ করা যায় সেটা বলা হলো। এখন এখানে একটা ভিডিও আমি 1 মিনিটের দেখাবো। এই যে স্লশিং অফ ওয়াটার নট পসিবল বললো, তার মানে ট্যাঙ্কটা যদি ফুল থাকে ওয়াটারের স্লশিং হবে না, আর যদি হাফ ফিল থাকে ধরো, তাহলে স্লশিং হবে। এখন স্লশিংটা কি সেটা বোঝার জন্য আমি এখানে একটি যে ভিডিও ওপেন করে রেখেছি, জাস্ট 1 মিনিট 24 সেকেন্ডের, একটু দেখে দেখো। বিশেষ করে অয়েল ট্যাঙ্কার যেগুলো, সেগুলোর জন্য এই স্লশিং অ্যানালাইসিসটা জরুরি। স্লশিং ফোর্স ও বলবে, এখানে লেখাগুলো একটু খেয়াল করবে, এটাতে আসলে কোনো সাউন্ড নাই, জাস্ট দেখে যাও। সাডেন ব্রেক করবে, এখন কি হবে, ব্রেকিং এট 0.5 জি টু ফুল স্টপ, সাডেনলি ব্রেক করলো এবং শার্প ব্রেকিং। খেয়াল করে দেখো এই যে স্লশিংটা হলো ফ্লুইডের, এই মেকানিজমটাকে বলা হচ্ছে স্লশিং। দেখো তাহলে যখন ব্রেক করলো, আমরা এখান থেকে দেখি, যখন এটা ফুল স্পিডে চলছে তখন কিন্তু ফ্লুইডটা দেখো কোন লেভেলে আছে। হ্যাঁ, যখন এটা ধরুন 80 মাইল পার আওয়ার, আমি 80 মাইল পার আওয়ারে আমেরিকাতে গাড়ি চালিয়ে আসছি, ওখানে 70 মাইল পার আওয়ার, তার মানে প্রায় 140 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ইন্টারস্টেটে নর্মাল স্পিড, 80 পর্যন্ত চালাইছি। ধরো সেই স্পিডেই এখানে চলছে, চলা অবস্থায় কিন্তু এই যে অয়েল ট্যাঙ্ক যদি হাফ ফিল থাকে তাহলে এরকম ভাবে হরাইজন্টালি থাকলো। কিন্তু আমি যখন এই যে 0.5 জি মানে হিউজ অ্যাক্সিলারেশন দিয়ে এটাকে ফুল স্টপ করতে চাইলাম, তখন দেখো কি হলো, ফ্লুইড একবার হচ্ছে একবারে ফ্রন্টের ওয়ালে চলে গেল। এই যে যে অ্যাডিশনাল ফোর্স, ইম্প্যাক্ট ফোর্স আমরা বলতে পারি, এটাকে স্লশিং ফোর্স বলা হচ্ছে। পরের বারে কিন্তু ব্যাক ওয়ালে চলে আসলো, আবার সামনের ওয়ালে যাচ্ছে। তো এইভাবে আমাদের ওয়াটার ট্যাঙ্ক যদি হাফ ফিল থাকে, এখানে এরকম স্লশিং ফোর্স আসবে আর কি। এটার যে ইনার্শিয়াল ফোর্স আছে তার সাথে আরো এডিশনাল স্লশিং ফোর্স হিসাব করে ডিজাইন করতে হবে, কিন্তু ফুল ট্যাঙ্ক হলে সেটা আর হবে না। এখন এই কারে দেখো স্লশিং রিডিউস করার জন্য কি করতেছে, এই যে এরকম ব্যাফল ওয়াল বলা হয়, আমার মনে হয় ওয়াটার ট্যাঙ্ক বা সিএস ট্যাঙ্কে এরকম ব্যবহার করে ব্যাফল ওয়াল। ব্যাফল ওয়াল ইউজ করলে কি হলো, দেখো এটার হরাইজন্টাল প্রেসারটা, এই যে ডায়াগ্রামের দিকে খেয়াল করে দেখো যে এই হরাইজন্টাল ফোর্সটা অনেক কমে আসে, কম্পারিজনটা দেখাবে 50% কমে আসবে, এবং
ব্রেকিং ডিস্টেন্সও কমে আসবে সেক্ষেত্রে, এবং দ্রুত এটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে। এখন দেখো যে 28% রিডাকশন ইন ম্যাক্সিমাম স্লশ ফোর্স, ঠিক আছে। আর স্লশিং ফোর্স ড্যাম্প আউট আফটার 10 সেকেন্ডস, এই 10 সেকেন্ড পরেই এটা আর হচ্ছে স্লশিং হবে না, স্টপ হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম স্লশিং কি সেটা বোঝানোর জন্য। আমার মনে হয় ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনে এটাও কনসিডারেশনে রাখা উচিত, বিশেষ করে যেগুলা যেখানে হাই ম্যাগনিটিউডের আর্থকুয়েক আসা পসিবল। বাংলাদেশের জন্য জোন 3 বা জোন জোন 4 যেটা আর কি, এখন না সরি জোন 1, না জোন 4ই, There are three basic types of tank: bulkhead, এক্সকিউজ মি, জোন 4 যেটা এই যে সিলেট রিজিয়ন, ময়মনসিংহ এর সাউথ ইস্ট নর্থ ইস্ট সাইড থেকে শুরু করে এই রিজিয়নটার জন্য আসলে আহ, আমার মনে হয় ওয়াটার ট্যাঙ্ক ডিজাইনের ক্ষেত্রে আমাদের ভেরি কেয়ারফুলি থাকতে হবে। তো এই স্লশিং ফোর্সটা আমরা বুঝে নিলাম। দ্য ক্যান্টিলিভার টাওয়ার সাপোর্টিং দ্য ওয়াটার ট্যাঙ্ক প্রোভাইডস ল্যাটারাল স্টিফনেস কে টু দ্য স্ট্রাকচার. For the moment, we will assume that the lateral motion of these structures is small in the sense that the supporting structures deform within their linear elastic limit. খেয়াল করে দেখো, এই লাস্ট সেন্টেন্সটা একটু ইম্পর্টেন্ট। For the moment, we will assume that the lateral motion of this structure is small in the sense that the supporting structure deform within their elastic limit. তার মানে এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ইলাস্টিক লিমিট পর্যন্ত বিহেভ করবে। যদি এটা রিইনফোর্সড কংক্রিট হয়, তাহলে কংক্রিটের জন্য আমরা জানি যে এরকম স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হয়। তো এই ইলাস্টিক লিমিট পর্যন্তই এটা ডিসপ্লেসমেন্ট থাকবে, তার মানে ম্যাটেরিয়াল বিহেভিয়ার হবে ইলাস্টিক। এবং এই যে দেখো, ম্যাটেরিয়ালটা যদি ইলাস্টিক হয় সাধারণত এটা লিনিয়ারও হয়, ঠিক আছে। এই জন্য এখানে লিনিয়ার ইলাস্টিক বলা হচ্ছে, দেখো খেয়াল করে। এবং এই লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যেই আমার ডিসপ্লেসমেন্টটা থাকবে। ল্যাটারাল মোশনের কারণে এটার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকবে, সেটা বলা হচ্ছে। We shall see later in this chapter that the differential equation governing the lateral displacement ut of these idealized structures without any external excitation, applied force or ground motion is mu double dot plus ku equal to 0. এখানে খেয়াল করো, আমরা যে ইউ ব্র্যাকেটে আবার টি লিখেছি, এখানে ডিসপ্লেসমেন্ট কে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা ডাইনামিক্সে এভাবেই সাধারণত করব। ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ইউ, এক্স ডিরেকশনে ইউ ইউ সাধারণত আমরা ধরবো, ঠিক আছে। এমনকি ইউ এক্স ডিরেকশনে ইউ1 ধরলে ওয়াই ডিরেকশনে হয়তো ইউ2 বলবো, আবার জেড ডিরেকশনে ইউ3 বলবো, এরকম। বাট ডিসপ্লেসমেন্টের জন্য আমরা সাধারণত ডাইনামিক্সে ইউ ইউ ওয়ার্ডটা ইউজ করি, ইউ অ্যালফাবেট ইউজ করি, স্মল ইউ। এবং ব্র্যাকেটে টাইম টি টি লিখেছি, তার মানে দেখো ডিসপ্লেসমেন্ট ইজ এ ফাংশন অফ টাইম। টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হবে। ডাইনামিক্স যেহেতু বুঝতেই পারছো যে সময়ের রেসপেক্টে এটা কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে ডাইনামিক, এটা পরিবর্তনশীল, ভেরিয়েবল হবে। এবং খেয়াল করে দেখো যে ফর সাচ সিম্পল স্ট্রাকচার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা এটা ডেভেলপ করব, আমরা নেক্সট ক্লাসে এটা ডেভেলপ করব। এই যে ইকুয়েশন নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা আসে। এখানে জাস্ট বলা হচ্ছে যে উইদাউট এনি এক্সটার্নাল এক্সাইটেশন, মানে কোনো ধরনের আর্থকুয়েক ফোর্স আসলো না, আবার কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম না। খেয়াল করে দেখো, উইদাউট এনি এক্সটার্নাল এক্সাইটেশন আইদার অ্যাজ এ অ্যাপ্লাইড ফোর্স অর অ্যাজ এ গ্রাউন্ড মোশন। গ্রাউন্ড মোশন মানে আর্থকুয়েক, এখানে বুঝতে হবে গ্রাউন্ড মোশন মানেই আমরা হচ্ছে আর্থকুয়েক মিন করব। অন্য কোনো কারণে গ্রাউন্ড মোশন হতে পারে, বাট গ্রাউন্ড মোশন বলতে জেনারেলি আমরা এখানে আর্থকুয়েক বুঝে নিব। তো এরকম ভাবে এটার ইকুয়েশন লেখা যাবে, যেখানে ইউ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউ হচ্ছে ডিআইএস, আর এই যে ইউ এর পরে যে কয়টা ডট থাকবে সেই কয়বার ইউ কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ধরতে হবে। তার মানে এখানে ইউটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে, যদি আমি ডি ইউ ওভার ডিটি করি, তাহলে ফার্স্ট টাইম টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? ভেলোসিটি ভি, যেটাকে আমরা আসলে ইউ একটা ডট দিয়ে লিখবো। আর এই ভেলোসিটিটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে
আমি এরকম ভাবে লিখতে পারি যে এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি টাইমের রেসপেক্টে, তার মানে ডি স্কোয়ার ইউ ওভার ডিটি স্কোয়ার করি, তাহলে ডিভি বাই ডিটি সেটা হয়ে যাবে দেখো অ্যাক্সিলারেশন, ডিভি বাই ডিটি সেটা হবে হচ্ছে অ্যাক্সিলারেশন। টাইমের রেসপেক্টে ভেলোসিটি এর যে চেঞ্জ সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনকে আমরা দেখো ইউ এর উপরের দুইটা ডট দিয়ে লিখবো, খেয়াল থাকে যেন। এটাকে যদি আবারও তুমি ডিফারেন্সিয়েশন করো আলটিমেটলি যেটা আসবে ডি কিউব ইউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে যেটা হবে সেটাকে আমরা বলি হচ্ছে জার্ক। এটা আমরা এখনো, আমার মনে হয় তোমরা নতুন টার্ম শিখেছো, জে ই আর কে, জার্ক বলি। এইটা আমরা আসলে ডাইনামিক্সে কাউন্ট করি না, আমরা শুধুমাত্র ডাইনামিক্সে কাউন্ট করব হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট ইউ, ভেলোসিটি ইউ ডট, আর অ্যাক্সিলারেশন ইউ ডাবল ডট। ঠিক আছে, খেয়াল করো। তো তাহলে আমরা আসলে এখানে এই যে ইকুয়েশনটা আসছে সেটা কিছুটা হলেও বোঝা যায়। আমরা নিউটনের যে সেকেন্ড ল ছিল সেখান থেকে জানতাম হচ্ছে পি ইকুয়াল টু এম এ। আবার ডি অ্যালেমবার্টস প্রিন্সিপল, অ্যানালাইটিক মেকানিক্স বেস ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে তোমাদের এগুলো পড়ে আসার কথা, এবং ফিজিক্সেও পড়ে আসছো। আমার মনে হয় এখন বললেই বুঝতে পারবে। পি ইকুয়াল টু যে এম এ, সেটা সেটা কিন্তু এই যে দেখো এম ডট ইউ প্লাস এম ইউ ডাবল ডট, যেটা সেটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। তার মানে এটাই ইনার্শিয়াল কম্পোনেন্ট আমি বলতে পারি, যে এম এ ইকুয়াল টু যে ইনার্শিয়া ফোর্স ডিআলেমবার্ট প্রিন্সিপলে ইনার্শিয়া ফোর্স আমরা বলি এটাকে, এই এম ইউ ডাবল ডট সেটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স। ঠিক আছে, আমরা এই টার্মটাকে বলি হচ্ছে ইনার্শিয়া ফোর্স ডিউ টু ইনার্শিয়া। আমি এখানে সিম্পলি ইনার্শিয়া ফোর্স লিখলাম। আর এই যে যে দেখো কে ইউ, আমরা কোন একটা বডির উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা যে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং ফোর্স ক্যালকুলেট করতে চাইলে আমরা কিভাবে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে কে তার স্টিফনেস কে ইউ দিয়ে, তাই না? যদি এটা স্প্রিং হয় ফর এক্সাম্পল, তাহলে স্প্রিং এর স্টিফনেস যদি কে হয়, এটা আমি স্প্রিং দিয়ে যদি দেখি, স্টিফনেস যদি কে হয় আর এটা যদি ডিসপ্লেসমেন্ট আন্ডার পি ফোর্স ইউ হয়, তাহলে এখানে এদের মধ্যে রিলেশন হচ্ছে পি ইকুয়াল টু কে ইউ, যেটা আসলে ফোর্স ডিউ টু স্টিফনেস ফোর্স বলবো, ফোর্স ডিউ টু স্টিফনেস। তাহলে এখানে দুই ধরনের ফোর্স নিয়ে আমি এটা এক ইকুয়েশন অফ মোশন ফর্ম করেছি। তো অ্যাকচুয়ালি আমাকে তো সামেশন ইকুইলিব্রিয়াম দেখাতে হবে, এক কথায় summation of all forces should be equal to 0 to achieve equilibrium। আমরা এখানে সেইটার জন্যই দেখো এক্সটার্নাল কোনো ফোর্স না থাকায়, যে তোমার কোনো গ্রাউন্ড মোশনও এখানে অ্যাপ্লাই করি নাই অথবা কোনো অ্যাপ্লাইড ফোর্সও নাই, সেই জন্য ডান সাইডটা কিন্তু 0, আর বাম সাইডে টোটাল যে ফোর্স আসছে তাদের অ্যালজেব্রিক সাম নিতে হবে। এখন যদি ইনার্শিয়া ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে, আলটিমেটলি এমইউ টার্মটা নেগেটিভ হয়ে যাবে। বাট এদেরকে এখানে অ্যাডিশন করে দেখানো হলো অ্যালজেব্রিক সাম করার জন্য আর কি। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা আমরা নেক্সট ক্লাসে ডেভেলপ করব, আমি আবারও বলছি। এবং এগুলাই কিন্তু আমাদের ডাইনামিক অ্যানালাইসিসের একেবারে প্রথম দিকের কাজ, এবং দ্যাটস দ্য ইনিশিয়াল ওয়ার্ক ফর স্ট্রাকচারাল ডাইনামিক্স আমি বলবো। তো এই ইকুয়েশন দ্বারা তাহলে ইকুয়েশন অফ মোশন লেখা যায়, যেখানে where an overt dot denotes differentiation with respect to time, thus u dot denotes the velocity of the mass and u double dot its acceleration. The solution of this equation presented in chapter 2 will show that if the mass of the idealized system of figure 1.1.3 is displaced through some initial displacement u naught, আমরা এটাকে u naught বলি। ঠিক আছে, ইউ নট মানে জিরোকে নট দিয়ে অনেক সময় বলা হয়, আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ দুইটাতেই আছে। ইনিশিয়াল যদি একটা ডিসপ্লেসমেন্ট এই যে ইউ নট, এটা এটা দিয়ে আমরা ওই ওয়াটার ট্যাঙ্ক বা এই যে পারগোলার যে আইডিয়ালাইজ স্ট্রাকচার দেখলাম, দেখো এটাকে টেনে আমি একটা ক্রেন দিয়ে এই পারগোলার টপটাকে টেনে এরকম একটা পজিশনে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইউ ডট ইউ নট। অনুরূপভাবে ওয়াটার ট্যাঙ্কে ক্রেন দিয়ে টেনে
এখানে এমন একটা ডিসপ্লেসমেন্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে ইউ নট। এইখানে দেখো এই যে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট দেখিয়ে যে ডায়াগ্রাম দেখানো হয়েছে, তাহলে এখানে ফোর্স ডিসপ্লেসমেন্ট সরি টাইম ডিসপ্লেসমেন্ট রেসপন্স দেখানো আছে। দেখো ওয়াই অ্যাক্সিসে এটা আসলে হরাইজন্টালি দেখালে আমাদের জন্য সহজ হতো। এই যে এটাকে আমি যদি ওয়াই অ্যাক্সিস ধরি, ওয়াই অ্যাক্সিসে এখানে ইউ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছি আর এক্স অ্যাক্সিসে যে টাইম টি দেখাচ্ছি। তাহলে এই সি ফিগারে যে রেসপন্সটা দেখানো আছে দেখো টাইম ডিসপ্লেসমেন্ট রেসপন্স, এবং খেয়াল করে দেখো টাইম এর রেসপেক্টে এই যে যে রেসপন্সটা সেটা কিন্তু কমছে না। দেখো সব জায়গাতেই এই যে ইউ এর অর্ডিনেট টাইমের রেসপেক্টে সব জায়গাতে সেমই আছে। এখানে যেমন এই যে এই অর্ডিনেটটা হচ্ছে ইউ নট, এখানেও দেখো তাই আছে, এই বাম পাশেও তাই আছে, সব জায়গাতে এই অর্ডিনেটের ভ্যালু ইউ নট আছে, এখানেও তাই। এখানে কিন্তু কোনো ধরনের অ্যামপ্লিচিউডের কমতি হচ্ছে না বা অ্যামপ্লিচিউড ডিমিনিশ হয়ে যাচ্ছে না, কনস্ট্যান্ট অ্যামপ্লিচিউডে এটা মুভ করতেছে বা সেটাই এই ফিগারে দেখানো আছে। কিন্তু রিয়েলিটি অন্য জিনিস, সেটাতে আমরা আসছি। দেখো আমরা কোথায় ছিলাম? The solution of this equation presented in chapter 2 will show that if the mass of the idealized system of figure 1.13 is displaced through some initial displacement u naught, then released and permitted to vibrate freely, the structure will oscillate or vibrate back and forth about its initial equilibrium position. তার মানে খেয়াল করে দেখো, এইখানে যে এই ওয়াটার টাওয়ারটার কথাই আমরা চিন্তা করি, এটাকে ইউনট ডিসপ্লেসমেন্টে ক্রেন দিয়ে টেনে আমি হঠাৎ করে এই ক্রেনের রোপ কেটে দিলাম, তাহলে কি হবে? এই ওয়াটার টাওয়ারটা ব্যাক এন্ড ফোর্থ এই যে এরকম ভাবে অসিলেট করতে থাকবে এবং কনস্ট্যান্ট অ্যামপ্লিচিউডে, কোনো ধরনের অ্যামপ্লিচিউড কম হবে না। কিন্তু দ্যাটস নট প্র্যাকটিক্যাল। দেখো ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ব্যাক এন্ড ফোর্থ এটা ভাইব্রেট করতে থাকবে। As shown in figure 1.13c, the same maximum displacement occurs oscillation after oscillation. These oscillations continue forever and these idealized systems would never come to rest. তার মানে এরকম ভাবে এটা আজীবন, ফরএভার মানে কি, মানে উইদাউট এনি এন্ডিং এরকমই চলতে থাকবে। এটা হচ্ছে আইডিয়ালাইজড কেস, কিন্তু রিয়েলিটি দেখো ডিফারেন্ট, আমরা সেখানেই এখন পড়বো। দিস ইজ আনরিয়েলিস্টিক, এটা বাস্তব নয়। আমরা যেটা বললাম, যেটা ফরএভার এরকম ভাবে ব্যাক এন্ড ফোর্থ ভাইব্রেট করতে থাকবে, দ্যাটস নট রিয়েল। ইন দ্য রিয়েলিটি, intuition suggests that if the roof of the pergola or the top of the water tank were pulled laterally by a rope and the rope were suddenly cut, the structure would oscillate with ever decreasing amplitude and eventually come to rest. দেখো রিয়েলিটি হচ্ছে এটা, যদি আমরা এরকম করি তাহলে একসময় এরকম ব্যাক এন্ড ফোর্থ অসিলেট করবে, কিন্তু এটা আস্তে আস্তে করে এটার এই যে অ্যামপ্লিটিউড ডিকে হবে। আমি এখানে ডিফারেন্ট কালার দিয়ে যদি দেখাই, শুরুতে তুমি এরকম একটা সার্টেন ডিসপ্লেসমেন্টে নিয়ে গেলেও এই যে এরকম ভাবে এটা আস্তে আস্তে করে কমতে থাকবে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? কমতে 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 একটা সময় গিয়ে এরকম এটা জিরো হয়ে যাবে, মানে আর এটা মুভ করবে না। আর্থকুয়েকের পরে আর্থকুয়েক গ্রাউন্ড মোশন হিট করলো, এরকম যে কোনো একটা ডিসপ্লেসমেন্টে নিয়ে গেল, এটা ব্যাক এন্ড ফোর্থ মুভ করে একসময় কিন্তু রেস্টে চলে আসে। সেটাই কিন্তু রিয়েলিস্টিক কেস, এখানেই তাই বলা হচ্ছে। Such experiments were performed on laboratory models of one-story frames and measured records of their free vibration response are presented in figure 1.14. এই দেখো ফিগার 1.14 এ এখানে একটা এই যে প্লেক্সিগ্লাস মডেল, এই যে এটা হচ্ছে একটা শেক টেবল, আমরা বলি স্মল স্কেল শেক টেবল। এটা হচ্ছে শেক টেবল, যেটা দিয়ে আর্থকুয়েক ফোর্স ক্রিয়েট করা যায়, এক কথায় শেক টেবল। আমি জানি না, আমাদের কোনো ল্যাবে নাই বাংলাদেশে, বুয়েট আছে কিনা। বুয়েট শুনেছি রিসেন্টলি এটা ওরা একটা শেক টেবল এনেছে, বাট ডুয়েটের কোনো ল্যাবে আমার এটা নাই। ইউনিভার্সিটি পালাবামাতে আমরা টেস্টও করে আসছি এটার উপরে। নাসার বিভিন্ন ড্যাম্পিং সিস্টেমেরও টেস্ট হয়েছে ইউনিভার্সিটি পালাবামার লার্জ স্কেল স্ট্রাকচার ল্যাবরেটরি যে, শেক টেবল আছে ওখানে আমি নিজেই চোখে দেখে আসছি।
তো এই শেক টেবিলের উপরে একটা হচ্ছে যে প্লেক্সি গ্লাস মডেল, এটা হচ্ছে গ্লাস দিয়ে, দেখো এই যে নিচের ফ্লোরটাকে এই শেক টেবিলের সাথে এখানে যে নাট বোল্ট দ্বারা আটকানো হয়েছে বা স্ক্রু দ্বারা আটকানো হয়েছে, আর এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম আছে, আর উপরে একটা ফ্লোর আছে। সেই ফ্লোরে আমি এখানে যে অ্যাক্সিলারোমিটার যেটা আসলে ডেটা অ্যাকুইজিশন সিস্টেমের সাথে যে তার দ্বারা কানেক্টেড, আর এখানে যে অ্যাকচুয়েটর দ্বারা তোমার এই যে ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করা হয় আর কি। আর এটা হচ্ছে একটা প্লেক্সি গ্লাস মডেল বললাম, প্লেক্সি গ্লাস মডেল। আর এই যে পিছনে যেটা দেখানো আছে একই ধরনের, সেম ডাইমেনশনের, বাট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মডেল, অ্যালুমিনিয়াম। তো এই দুইটাকে একই ধরনের ফোর্সের আন্ডারে টেস্ট করা হয়েছে, মানে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট হয়তো মাথায় বা কোনো অথবা নিচের থেকে, নিচের এই অ্যাকচুয়েটর দিয়ে জাস্ট সাডেনলি 2 ইঞ্চ পুশ করে ছেড়ে দেওয়া হয়েছে হয়তো, তারপর এটা অটোমেটিক এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ ভাইব্রেশন হতে থেকেছে আর কি। এখানে সেটাই আমরা প্রেজেন্ট করব। দেখো, as expected the motion of this model structures decays with time, with the decay being more rapid of the plexiglass model relative to the aluminum frame। এখানে দেখো এই যে এই উপরেরটা হচ্ছে ফর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। বি হচ্ছে ফ্রি ভাইব্রেশন রেকর্ড অফ অ্যালুমিনিয়াম মডেল এন্ড ফ্রি ভাইব্রেশন রেকর্ড অফ প্লেক্সিগ্লাস মডেল। দেখো লেফট সাইডে যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে হচ্ছে অ্যাক্সিলারেশন ইন জি ইউনিট, জি এর কত পার্সেন্ট আর কি, যে ফুল 1 পর্যন্ত আছে দেখো। এটা হচ্ছে ফর অ্যালুমিনিয়াম উপরেরটা, আর সিটা হচ্ছে এই যে নিচের ফিগার যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন রেসপন্স ফর প্লেক্সিগ্লাস মডেল। তাহলে খেয়াল করে দেখো দুইটার মধ্যে কিছুটা পার্থক্য বোঝা যায়, যে অ্যালুমিনিয়াম প্লেট যেটা সেটাতে এই যে ম্যাগনিটিউডের ডিকে রেটটা কম। এখানে যদি আমি এগুলাকে যে এনভেলপ কার্ভ দ্বারা অ্যাড করি, তাহলে এটা দেখো স্লোপটা কম। কিন্তু এই যে প্লেক্সিগ্লাস মডেল যেটা, সেটা দেখো খুব দ্রুত রেস্টে চলে আসছে, এটা হয়তো আরো 10 মিনিট পরে গিয়ে এটা রেস্টে আসছে, বা 5 মিনিট পরে গিয়ে রেস্টে আসছে। এখানে যে টাইম ইন সেকেন্ডে দেওয়া আছে, এটা 8 সেকেন্ডে আসে নাই, বাট এখানে দেখা যাচ্ছে প্লেক্সিগ্লাস মডেলটা 8 সেকেন্ডে মোটামুটি রেস্টে চলে আসছে। অত হয়তো অ্যালুমিনিয়াম মডেলটা 1 মিনিট পরে রেস্টে আসছে, ঠিক আছে। এটা টাইম ইন সেকেন্ড দেখো। তো এই যে যে ডিকেটা দেখো খেয়াল করে, T1 সেকেন্ডে, এই যে এক নাম্বার সেকেন্ডে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে 0.915 জি, অথচ 3.88 সেকেন্ড পরে সেখানে হচ্ছে অ্যাক্সিলারেশন মাত্র 0.076 জি, মানে অলমোস্ট ক্লোজ টু জিরো চলে আসছে আর কি। তো এইটা, এই যে যে ডিকেটা দেখো, রিয়েল যে কোনো স্ট্রাকচার এরকম ডিকে হবে, কোনোটাতে হবে এরকম ফাস্ট ডিকে, ডিকে মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, আমার বিশ্বাস তোমরা শব্দটার বাংলা জানো। আর কোনোটাতে আবার এরকম স্লো ডিকে হবে। তো যেটা ফাস্ট ডিকে হবে সেটা তাহলে যে কোনো এক্সাইটেশন অ্যাপ্লাই করলে সেটা রেস্টে আসবে খুব দ্রুত, ঠিক আছে। তাহলে যার ডিকে রেট বেশি সে হচ্ছে দ্রুত রেস্ট পজিশনে চলে আসবে, আর যার ডিকে রেট কম সেটা হচ্ছে ভাইব্রেশন এরকম বেশিক্ষণ সময় ধরে চলতে থাকবে এবং রেস্টে আসতে সেটার সময় লাগবে বেশি। এজন্য দেখো খেয়াল করে যে ডিকে রেট যেটা, এটাকে আমরা ড্যাম্পিং বলবো। আমার মনে হয় আমরা পড়তে পড়তে আগাই, তাহলে আলোচনা আরো ক্লিয়ার হবে। আমরা এখন ড্যাম্পিং এ চলে আসবো, সেখানে তাইপের 101-এ কি ঘটনা ঘটে, তারপরে বিভিন্ন বিল্ডিং এ যে আমরা ড্যাম্পার ইউজ করি, আহ, সেগুলোর আলোচনাও কিছুটা করব। The process by which vibration steadily diminishes in amplitude is called damping। তাহলে আমাদের যে ভাইব্রেশনাল অ্যামপ্লিটিউড যে ডিকে হচ্ছে, ডিক্রিজ করতেছে, যে প্রপার্টির জন্য বা যে প্রসেসের জন্য এটা হয় সেটাকে আমরা কি বলি, ড্যাম্পিং। আমরা এটাকে প্রপার্টি বলবো। ড্যাম্পিং ইজ এ প্রপার্টি অফ এ স্ট্রাকচার বাই হুইচ এ স্ট্রাকচার কামস টু রেস্ট আফটার এ সার্টেইন এক্সাইটেশন। কোন একটা এক্সাইটেশন যদি একটা স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই করি, তাহলে যে প্রপার্টির কারণে কোন একটা স্ট্রাকচার ওই এক্সাইটেড অবস্থা থেকে রেস্টে আসে, সেইটাই হচ্ছে তার ড্যাম্পিং প্রপার্টি, আমরা এভাবে বলতে পারি। The kinetic energy and strain energy of the vibrating system are dissipated by various damping mechanisms that we shall mention later।
ড্যাম্পিং এর জন্য চ্যাপ্টারই আছে, আমাদের সামনে আসবে। সেখানে আমরা দেখবো যে কিভাবে আসলে ড্যাম্পিং এটা কাজ করে। জাস্ট ইনিশিয়াল ২ টা হিন্ট হচ্ছে, দেখো এই ড্যাম্পিংটা যে ঘটে তার মধ্য দিয়ে আসলে কি হয়? যেটা ড্যাম্পিং হয় সেটাই আসলে অন্য নাম আমরা বলি এনার্জি ডিসিপেশন। তার মানে এই যে আমার স্ট্রাকচারের উপরে আমি যে ডিসপ্লেসমেন্ট এর মাধ্যমে এটাতে যে পটেনশিয়াল এনার্জি এপ্লাই করতেছি, অথবা আর্থকুয়েক ফোর্স এর মাধ্যমে এটাতে যে কাইনেটিক এনার্জি ইনসার্ট করতেছি, সেটা কোনো না কোনো ভাবে ডিমিনিশ হতে হবে, না হলে কিন্তু রেস্টে আসবে না। সেই ডিমিনিশিং যে মেকানিজম সেটাকে আমরা বলছি ড্যাম্পিং। আর এটাকে আমরা অন্য নামে এনার্জি ডিসিপেশনও বলি। কি বলি? এনার্জি ডিসিপেশন। এই এনার্জি ডিসিপেশন গুলো, তাহলে দেখো এনার্জি ডিসিপেশন মানে এনার্জি ডিসিপেট হয়ে কোন এক জায়গায় চলে যাবে আর কি, ক্ষয় হয়ে যাবে এক কথায়। এবং সেটা হয় কাইনেটিক এনার্জির মাধ্যমে আর হয় হচ্ছে স্ট্রেন এনার্জির মাধ্যমে। আমরা দুইটাই দেখব। দুইটাই দেখবো না, কিছুটা আলোচনা করব। আসলে আমি বলেছি যে ভাইব্রেশন কন্ট্রোল, এই যে ভাইব্রেশন কন্ট্রোল করতে হলে তোমাকে ড্যাম্পিং বা এনার্জি ডিসিপেট করতে হবে। স্ট্রেন এনার্জি হচ্ছে কোন একটা স্ট্রাকচারের স্ট্রেনিং এর মাধ্যমে হবে। ফর এক্সাম্পল আর্থকুয়েক এর পরে আমরা কোথাও কংক্রিট বিল্ডিং এ ক্রাক দেখতে পারি। তারপরে যে পাইপ কলামের পারগোলার পাইপ কলামের নিচে ইল্ডিং হয়ে গেছে বললাম, সে কারণে টপ টপ সাইড 9 ইঞ্চ ডিসপ্লেসড হয়ে গেছে। এগুলো হচ্ছে স্ট্রেন এনার্জির মাধ্যমে ডিসিপেশন হয়েছে। কিন্তু কাইনেটিক এনার্জির মাধ্যমে যদি করতে চাই, আমার হয়তো যে তাইপেই 1-1 এর মতো মাস ড্যাম্পার ইউজ করতে হবে, অথবা ফ্লুইড ড্যাম্পার ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের ড্যাম্পার আছে, সেই ড্যাম্পার গুলা ইউজ করতে হবে। তো এই মেইন ২টা মেকানিজমের মাধ্যমে আমার এই ড্যাম্পিংটা আসলে আসে। আমি আবারও বলছি যে কংক্রিট স্ট্রাকচারে কোথাও কোথাও দেখবা নন স্ট্রাকচারাল এলিমেন্ট, সেগুলাতে ক্রাক চলে আসছে, বা কংক্রিটের কলাম বিম জয়েন্টে ক্রাক চলে আসছে। তো এই যে যে ক্রাকিং, সেগুলাতে যেমন এনার্জি ডিসিপেশন হয়, ক্রাকিং না হলেও এনার্জি ডিসিপেশন হয়। আমরা সেটারও আলোচনা নিচে আসবো দেখবা। ফ্রিকশনের মাধ্যমে এবং ইলাস্টিক স্ট্রেনিং এর মাধ্যমে এনার্জি ডিসিপেট হয়, সেটাও আমরা দেখবো। For for the movement, we simply recognize that an energy dissipating mechanism should be included in the structural idealization in order to incorporate the feature of decaying motion observed during free vibration test of a structure. তাহলে এই ভাইব্রেশন থেকে আমরা এতটুকু মোটামুটি শিওর যে আমি এখানে যে লিনিয়ার স্ট্রাকচার দেখাচ্ছিলাম, এই যেখানে মাস আর হচ্ছে স্টিফনেস দিয়ে দেখালাম, তার সাথে নিশ্চয়ই আরেকটা কিছু কম্পোনেন্ট থাকা উচিত, যার কারণে এখানে এটাই যে রেস্ট পজিশনে চলে আসে। আর সেই কম্পোনেন্টটাই হচ্ছে ড্যাম্পিং। তার মানে এখানে যে ইকুয়েশন যে লিখেছিলাম, আমরা প্রিলিমিনারিলি বলে আসছি যে এই স্ট্রাকচারের জন্য ইকুয়েশন অফ মোশন হয় এম ইউ ডাবল ডট প্লাস কে ইউ ইকুয়াল টু 0। নিশ্চয়ই রিয়েলিটিতে এরকম কেস খুব কমই হবে। বরং এর সাথে আরেকটা কম্পোনেন্ট আসবে, সেটা হচ্ছে যে ড্যাম্পিং কম্পোনেন্ট, যেটাকে আমরা ড্যাম্পিং ফোর্স বলবো। এবং সেটা আসবে আসলে বেসিক্যালি ড্যাম্পিং ফোর্স আমরা সি ইকুয়াল টু সি সি ইকুয়াল টু না, আসলে ড্যাম্পিং ফোর্স এফ ডি যদি লিখি, ড্যাম্পিং ফোর্স এফ ডি ইকুয়াল টু আসবে হচ্ছে সি টাইমস ইউ ডট। এবং এই ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আসলে দেখো ভাইব্রেশনাল মোশনের সাথে সম্পর্কযুক্ত। তার মানে এখানে যে ভেলোসিটি, ভাইব্রেশন ভেলোসিটি, যে সি ইউ ডট লিখেছি, ইউ ডট মানে হচ্ছে ভেলোসিটি, তার সাথে সম্পর্কযুক্ত। আবারও বলছি, এখানে যে ইউ ট্রিপল ডট জার্ক যেটা, সেটার কিন্তু কোনো কম্পোনেন্ট আমরা এখানে ইনক্লুড করব না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইকুয়েশন অফ মোশনে আসলে শুধুমাত্র এই 2টা কম্পোনেন্টই থাকবে না, রিয়েল যত ধরনের স্ট্রাকচার আছে তাতে কিছু না কিছু এনার্জি ডিসিপেশন হবেই, যে কোনো ধরনের এক্সাইটেশন আসলে। তার মানে তাতে অবশ্যই এরকম এই ড্যাম্পিং একটা কোএফিসিয়েন্ট এখানে যোগ করতে হবে। তাহলে বাম পাশে আসলে 3টা টার্ম বেসিক্যালি আসবে, এম ইউ ডবল ডট প্লাস সি ইউ ডট প্লাস কে ইউ ইকুয়াল টু 0। ডান পাশে 0 হবে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি বা কোনো আর্থকুয়েক ফোর্স না আসে। আর যদি আসে তাহলে ডান পাশে সেই ফোর্সটা আসবে। টোটাল ফোর্সের অ্যাপ্লিকেশনে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, যেটাই বলো। আমরা ফার্দার আগাই। দা মোস্ট, তাহলে আমরা এতটুকু শিওর যে আমার ইকুয়েশন অফ মোশনে এটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ড্যাম্পিং ফোর্স ইনক্লুড করতে হবে। দা মোস্ট কমনলি ইউজড ড্যাম্পিং এলিমেন্ট ইজ দা ভিসকাস ড্যাম্পার। আমরা এই ড্যাম্পিং এলিমেন্ট দিয়ে আমরা যে লিখবো যে সি সি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সি লিখলাম,
সিটাকেই আমরা ওখানে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলছি, সেই সিটাকে আমরা ভিসকাস ড্যাম্পার বলবো। ভিসকাস মানে হচ্ছে আহ মানে বলবো না, এটা ভিসকাস মানে হচ্ছে সান্দ্র, আমরা বাংলায় বলতে পারি সান্দ্রতা, কিন্তু এখানে আসলে আমরা এই নামেই ডাকবো এটাকে ভিসকাস ড্যাম্পার। কিছু কিছু টার্মের আসলে বাংলা করা যায় না, ইঞ্জিনিয়ারিং টার্মে সিমেন্টকে সিমেন্টই আমরা বলবো, মোমেন্ট অফ ইনার্শিয়াকে মোমেন্ট অফ ইনার্শিয়াই বলবো, এই তো ভিসকাস ড্যাম্পারকে ভিসকাস ড্যাম্পারই বলবো। তাহলে আমাদের জেনারেল স্ট্রাকচারে আমরা যে ড্যাম্পার ইউজ করি সেটাকে আমরা বলবো হচ্ছে ভিসকাস ড্যাম্পার। এটাকে আমরা কখনো কখনো ড্যাশপটও বলে থাকি। দেখো ভিসকাস ড্যাম্পার পুরাটাকে বলে থাকি ড্যাশপট। একটা একাধিক নাম আছে, কখনো মানে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকে ফেলতে পারি, এই জন্য এটা মনে রাখতে হবে। ভিসকাস ড্যাম্পারের অন্য নাম হচ্ছে ড্যাশপট। So the most commonly used damping element is the viscous damper, in part because it is the simplest to deal with mathematically. In chapter 2 and 3, we introduce other energy dissipating mechanisms. Single degree of freedom system. আমরা এখন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের রিকগনিশনে চলে আসব। কোনটাকে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম বলবো আর কোনটাকে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমই বা বলবো। The system considered is shown schematically in figure 1.2.1. Figure 1.2.1 দেখো কি বলা হচ্ছে, সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। এটা হচ্ছে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমে পিটি তে এখানে দেখো একটা ওয়ান স্টোরি ওয়ান বে ফ্রেম আর কি, ওয়ান স্টোরি ওয়ান বে ফ্রেম, যার দুইটা যে মাসলেস কলাম আছে, আর হচ্ছে রুফের যে মাস, সেই মাসটা টোটাল একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড বা লাম্পড অবস্থায় আছে। দেখো স্ট্রাকচারাল আইডিয়ালাইজেশনটা কেমন দেখানো হলো। আর এটার এই টপ লেভেলে পিটি ফোর্সের অ্যাপ্লিকেশনে আছে। এবং এখানে দেখো খেয়াল করে আমরা একটু আগেই ক্লিয়ার হয়ে আসছি যে নিশ্চয়ই এই ধরনের স্ট্রাকচার আর একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট আমরা দেখাবো, সেটা হচ্ছে ভিসকাস ড্যাম্পার। এবং ভিসকাস ড্যাম্পারের আমরা সাধারণত এরকম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো খেয়াল করে যে বোঝা যাচ্ছে কিনা এই পার্টটুকু, ভিসকাস ড্যাম্পার আমরা কিভাবে দেখাই। আর এটা হচ্ছে দেখো পিটি, তার মানে এটা কিন্তু টপ লেভেলে এক্সটার্নাল একটা ফোর্স আছে, ঠিক আছে। আর এই ফোর্সের করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট এট দ্য টপ, সেটা হচ্ছে আমার ইউ। তো এই এ ফিগারে যেটা দেখানো আছে সেটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফোর্স, আর বি ফিগারে যেটা দেখানো আছে সেটা হচ্ছে আর্থকুয়েক গ্রাউন্ড মোশন। খেয়াল করে দেখো, যখন আর্থকুয়েক গ্রাউন্ড মোশন আসছে তখন কিন্তু বেজে মুভমেন্ট হচ্ছে। খেয়াল করো, এক্সটার্নাল ফোর্সটা আমরা হয়তো টপে অ্যাপ্লাই করতেছি, কিন্তু আর্থকুয়েক যখন আসে তখন কিন্তু বেজের মুভমেন্ট হয়। সেই বেজের মুভমেন্টটা ধরো হচ্ছে ইউজি ইঞ্চ বা ইউজি মিটার, মিলিমিটার, সেন্টিমিটার যাই বলো। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট টপে কতটুকু হবে? ইউজি এটা তো গ্রাউন্ড মোশনের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট, আবার এই গ্রাউন্ড মোশনের ইনপুটে আমার স্ট্রাকচারাল যে বিহেভিয়ার, তার থেকে আমি আরেকটা ডিসপ্লেসমেন্ট পাবো হচ্ছে ইউ। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে এই দুইটার সামেশন, ইউটি ইকুয়াল টু হবে বেসিক্যালি ইউজি প্লাস হচ্ছে এই যে ইউ। তো এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্সের জন্য রিপ্রেজেন্টেশন একরকম, আর যদি আর্থকুয়েক ফোর্স হয় যেটা আসলে গ্রাউন্ডে আসে সেটার জন্য কিন্তু একটু ডিফারেন্ট। এটা এটা এই ফিগারে এই পার্থক্যটা এখানে বোঝানো হয়েছে। It consists of a mass M concentrated at the roof level, a massless frame that provides stiffness to the system, and a viscous damper also known as dashpot that dissipates vibrational energy of the system. এই দেখো এনার্জি ডিসিপেশন যে হয় সেটাই কিন্তু বলা হলো, এনার্জি ডিসিপেশন যে মেকানিজম সেটাকে আমরা ড্যাম্পিং বলি। The beam and columns are assumed to be inextensible axially, তার মানে এখানে অ্যাক্সিয়ালি রিজিড আমি বলবো। খেয়াল করো, ইনএক্সটেন্সিবল মানে এটাকে লম্বাও করা যায় না। বিম এবং কলাম গুলো অ্যাক্সিয়াল ফোর্সের আন্ডারে, এটার কোনো কন্ট্রাকশনও হবে না, এক্সটেনশনও হবে না, ঠিক আছে। এখানে আসলে এক্সটেনশনই হতে চাইবে কলাম গুলো এবং বিম গুলো এক্সটার্নাল ফোর্সের জন্য, সে কারণে এখানে শুধু এক্সটেনশন লিখেছে। তার মানে অ্যাক্সিয়ালি রিজিড বিম এবং কলাম এখানে অ্যাজিউম করব আমরা। শুধুমাত্র ফ্লেক্সারাল স্টিফনেস, ফ্লেক্সারাল ফ্লেক্সিবিলিটি থাকবে, ফ্লেক্সারালি ফ্লেক্সিবল বা ফ্লেক্সারালি নন রিজিড আর কি, এরকম হবে। This system may be considered as an idealization of a one-story structure. Each structural member, such as beam, column, wall, etc., of the actual structure contributes to the inertial, elastic,
and energy dissipation, that is damping properties of the structure. প্রত্যেকটা এলিমেন্টই এই তিন ধরনের ফোর্সই দেখো, ইনার্শিয়াল ফোর্স বা মাসের এই যে এমইউ ডাবল ডট যেটা সেটা, তারপর ইলাস্টিক ফোর্স মানে ফ্লেক্সিবিলিটি স্টিফনেস এর কারণে এই যে এফএস কম্পোনেন্ট যেটা, এফ এফ আর হচ্ছে ইউ কম্পোনেন্ট যেটা, তারপর হচ্ছে এনার্জি ডিসিপেশন ড্যাম্পিং কম্পোনেন্ট যেটা, এই তিন সব ধরনের এলিমেন্ট থেকে এটা আসবে আর কি। In the idealized system, however, each of these properties is concentrated in three separate pure components. One mass component, second is the stiffness component, and the damping component. তিনটা কম্পোনেন্ট আমরা নিব, তাহলে খেয়াল করো। The number of independent displacements required to define the displaced positions of all the masses relative to their original position is called the number of degrees of freedom for dynamic analysis. এখানে ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশন, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্টস দ্যাট ইজ রিকোয়ার্ড টু ডিসক্রাইব দ্য ডিফর্মড পজিশন অফ এ স্ট্রাকচার ইজ কল্ড দ্য ডিগ্রি অফ ফ্রিডম। Number of independent displacements required to define the displaced positions of all the masses relative to their original position is called the number of degrees of freedom. ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারের ডিগ্রিস অফ ফ্রিডম কত? মাস মাস যেখানে আসলে সেইখানকার জন্য আমি রিপ্রেজেন্ট করব বেসিক্যালি। তো খেয়াল করো, যদি আমি এখানে পড়ে যাই, মোর ডিগ্রিস অফ ফ্রিডমস আর typically necessary to define the stiffness properties of a structure compared to the degrees of freedom necessary for representing inertial properties. Consider one-story frame of figure 1.21 constrained to move only in the direction of the excitation. The static analysis problem has to be formulated with 3 degrees of freedom system, lateral displacement and 2 joint rotations to determine the lateral stiffness of the frame. In contrast, the structure has only 1 degree of freedoms, lateral displacement for dynamic analysis if it is idealized with the mass concentrated at one location, typically at the roof level. তার মানে দেখো, স্ট্যাটিক অ্যানালাইসিস আমি যখন করব তখন এটা ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। DOF ফর স্ট্যাটিক অ্যানালাইসিস, DOF এস লিখলাম, ঠিক আছে। সেটা স্ট্যাটিক অ্যানালাইসিসে এটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। কিভাবে? আমার সেটার জন্য এই যে ইউ যেমন লাগবে, আর যেহেতু এটা অ্যাকশিয়ালি ইনএক্সটেন্সিবল, তাহলে এখানে ইউ যেটা হবে, দেখো লেফট সাইডে ইউ কিন্তু সেমই হবে, কারণ হলো কলাম গুলা ইনএক্সটেন্সিবল, ঠিক আছে। কলামের কিন্তু কোনো শর্টেনিং বা ইলংগেশন হবে না। আর স্ট্যাটিক্স এর জন্য আরো যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানকার রোটেশন θ1, অনুরূপভাবে এখানকার রোটেশন এই যে θ2, এই দুইটা লাগবে। তাহলে এই যে এখানে কিন্তু রোটেশন আসলে 0, দেখো কলামের এই যে ফিক্স কলাম ফাউন্ডেশন কানেকশনের রোটেশন কিন্তু 0। তাহলে আমার সেক্ষেত্রে এই যে তিনটা ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম হয় স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য। কিন্তু ডাইনামিক অ্যানালিসিসে আমরা যেখানে মাস কনসেন্ট্রেটেড, এই যে মাসটা সেখানেই শুধু বলি। তো এই মাসের জন্য আমার আসলে দেখো বেসিক্যালি শুধুমাত্র এটা এই যে আগের পজিশন থেকে জাস্ট এখন এরকম পজিশনে আসছে, ল্যাটারালি মুভ করে গেছে ইউ ইউ অ্যামাউন্ট। তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম ফর ডাইনামিক অ্যানালাইসিস, DOF ফর ডাইনামিক যদি লিখি তাহলে এটা তখন হচ্ছে জাস্ট 1। দেখো এই মাসের কিন্তু রোটেশনও হচ্ছে না, রোটেশন হচ্ছে না, এক কথায় শুধুমাত্র ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট করতেছে। তো খেয়াল করে দেখো, তাহলে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স এ কিন্তু ডিগ্রিস অফ ফ্রিডম ডিফারেন্ট। তোমরা মনে হয় স্ট্রাকচার অ্যানালাইসিস 3 কোর্স যেটা আমরা পড়াই সেখানে যে ডসি ডকি এরকম ছিল, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, ডসি ডকি, এখানে এই পার্থক্যগুলো পড়ে আসছো। Thus we call this a single degree of freedom system. For dynamic analysis আমরা তাহলে এটাকে বলবো একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। Two types of dynamic excitation will be considered. আমরা দুই ধরনের ডাইনামিক এক্সাইটেশন কনসিডার করব। এক হচ্ছে এক্সটার্নাল ফোর্স PT in the lateral direction and earthquake induced ground motion UGT। আর তোমরা জানো যে earthquake excitation যেটাকে আমরা অ্যাক্সিলারেশন দ্বারা মেজার করি সেটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল হয়। তো এই যে এরকম ব্র্যাকেটে কোনো কিছু থাকা মানে বুঝতে হবে যে ওইটার রেসপেক্ট এটা ভ্যারিয়েবল। সো আমার সাথে মনে হয় তোমরা আছো, এই যে ইউজি ব্র্যাকেটে আবার টি লিখেছে তার মানে টাইমের রেসপেক্টে ইউজিটা ভ্যারিয়েবল। এখানে যে পিটি লিখেছে তার মানে টাইমের রেসপেক্টে পিটিটা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট নয়, ঠিক আছে। In both cases, U denotes the relative displacement between the mass and the base of the structure. আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসবো হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশন এর আলোচনায়। ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন, ওই যে এফএস কম্পোনেন্ট, এখানে আমরা
ইকুয়েশন অফ মোশন যেটা লিখে আসছি সিম্পলি, আমরা এখন পর্যন্ত মোটামুটি কনফার্ম যে এখানে তাহলে ইকুয়েশন অফ মোশন হবে mu ডবল ডট প্লাস cu ডট প্লাস ku ইকুয়াল টু 0। এখানে তাহলে তিনটা কম্পোনেন্ট আছে, একটা হলো ইনার্শিয়াল কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে ড্যাম্পিং কম্পোনেন্ট, আর একটা আছে ফোর্স ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্ট বা স্টিফনেস কম্পোনেন্ট। সেই স্টিফনেস কম্পোনেন্ট এই যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স সেটাই আমরা কিভাবে পেতে পারি আমরা একটু তাই দেখবো এখানে। ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স, দেখো আমার রিসার্চের একটা পার্টই ছিল তোমার এই যে এরকম কার্ভ ডেভেলপ করা, আমি তোমাদের দেখাবো এই এটার আলোচনা শেষেই। যে আমি একটা পার্টে আমার পিএইচডি এর একটা পার্টে একটা অ্যালুমিনিয়াম এনার্জি ডিসিপেটর ডেভেলপ করে সেটার এনার্জি ডিসিপেশন ক্যাপাসিটি কতটুকু সেগুলো ক্যালকুলেট করে এক্সপেরিমেন্টাল এবং ফাইনাইট এলিমেন্ট প্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল মডেলিং সবগুলোর মাধ্যমে এসসি স্ট্রাকচারাল জার্নাল অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পাবলিশ হচ্ছে। আমি তোমাদের ওপেন করে দেখাবো যে রিয়েল টেস্টও এরকম আসছে আর কি। আমি নিজেই টেস্ট করেছি, সেই টেস্টের রেজাল্ট তোমাদের দেখাবো। আহ Consider the system shown in figure 1.31a with no dynamic excitation subject to an externally applied static force Fs along the degree of freedom U as shown. তাহলে এটার কোনো এক্সাইটেশন নিচ্ছি না, জাস্ট এক্সটার্নালি একটা কনস্ট্যান্ট ফোর্স Fs নিচ্ছি, Fs টা কনস্ট্যান্ট ফোর্স, এবং তাহলে তার করেসপন্ডিং এই যে ডিসপ্লেসমেন্ট যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইউ। এইটা ফিগার 1.3.1a, ঠিক আছে, এতে দেখানো হলো। তাহলে আমি এখন যদি এই বরাবর কেটে এটার টপ পার্টের ফ্রি বডি নেই, এই বরাবর কেটে ফেললাম, তার টপ পার্টের ফ্রি বডি করলাম, তাহলে নিশ্চয়ই এফএস ফোর্সের ইকুয়াল বাট অপোজিট ডিরেকশনের ফোর্স এই যে এদিকে কাজ করবে এই দুই কলামের মধ্য দিয়ে, সেটা এখানে দেখানো। তাহলে ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হবে এবং এই দুইটা কলামের মধ্যে তাহলে এফএস বাই টু এরকম ফোর্স ডেভেলপ করবে আর কি। The internal force resisting the displacement U is equal to and opposite to the external force Fs. এটা তো বললামই, it is desired to determine the relationship between the force Fs and the relative displacement U associated with deformations in the structure during oscillatory motion. আমরা এই Fs এর মধ্যে আর এই ডিসপ্লেসমেন্টের মধ্যে কি রিলেশন আছে সেটা ডেভেলপ করতে চাই। এখন এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি লিনিয়ার ইলাস্টিক অ্যানালাইসিস হয় তাহলে কেমন হবে এই এফএস আর ইউ এর মধ্যে রিলেশনশিপ, আর যদি নন লিনিয়ার ইনইলাস্টিক বিহেভিয়ার হয়, দেখো নন লিনিয়ার ইনইলাস্টিক বিহেভিয়ার হয় তখন এই এফএস এবং ইউ এর মধ্যে রিলেশনশিপ কেমন হবে, এটা এখানে খুব ক্রিটিক্যালি বুঝতে হবে। সো আমার মনে হয় ফোকাস করাটা খুব জরুরি। This force displacement relation would be linear at small deformations, but would become non-linear at larger deformations. খেয়াল করো, এই ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স লিনিয়ার থাকবে হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম হচ্ছে লিনিয়ার এবং ইলাস্টিক, আর লার্জ ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে এটা নন লিনিয়ার এবং ইনইলাস্টিক হয়ে যাবে। খেয়াল করো, both nonlinear and linear relations are considered in figure 1.c and 1.3c and d. দেখো এই যে সি এবং ডি তে যেটা দেখানো আছে, সি তে হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ। খেয়াল করো, আমি কোন একটা স্ট্রাকচারে কোন একটা এলিমেন্টকে এই যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স যদি প্লট করতে চাই, এই যে এরকম সাইক্লিক লোড অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হয়, আমরা প্রথমে যখন জিরো পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে লোড অ্যাপ্লাই করতে থাকি, ডিসপ্লেসমেন্ট তার করেসপন্ডিং লিনিয়ার হারে বাড়তে থাকে ইল্ডিং পর্যন্ত। এই ইল্ডিং বা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স প্রপোর্শনাল থাকে, তারপর এরকম এই যে ইল্ডিং হয়ে যায় বা নন লিনিয়ার রিজিয়নে প্রবেশ করে আর কি। এরপরে তুমি যদি যে আনলোড করো, দেখো এই কার্ভটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি ইনিশিয়াল লোডিং কার্ভ। ইনিশিয়াল লোডিং কার্ভ, তো ইনিশিয়ালি আমরা এইভাবে লোড দিলে এই পজিশনে চলে আসলো। এখন আমি এটা যদি আনলোড করে ফেলি, আনলোড করে এই পজিশনে আসলে এটা জিরো ফোর্স হয়ে গেল, ফোর্স জিরো হলো কিন্তু দেখো একটা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট থেকে গেল, যেহেতু এটা বিয়ন্ড ইটস ইল্ড লিমিট, তুমি এটাকে লোড দিয়ে ফেলেছো, তাহলে এই পার্মানেন্ট ডিফরমেশন কিন্তু কিছুটা থেকে গেল। এখন এই আনলোডিং কার্ভকে যদি তুমি আরো নেগেটিভ দিকে লোড অ্যাপ্লাই করতে থাকো, তাহলে এটাকে আমরা তখন আনলোডিং কার্ভ বলি বেসিক্যালি। এটা আসলে আনলোডিং কার্ভ বলবো।
তো সাইক্লিক ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতেছি, দেখো 0 থেকে শুরু করে প্রথমে পজিটিভ দিকে পিক ডিসপ্লেসমেন্ট পর্যন্ত গেলাম, এরপরে আস্তে আস্তে সেটাকে 0 পজিশনে নিয়ে আসবো, এখন নেগেটিভ ডিরেকশনে পিক ডিসপ্লেসমেন্টে যাব, সেই ডিসপ্লেসমেন্ট থেকে আবার রেস্ট পজিশনে নিয়ে আসবো, 0 পজিশনে নিয়ে আসবো, এখানেও দেখো কিছুটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে গেল। বিয়ন্ড ডিল পয়েন্টে যদি তুমি এভাবে স্ট্রেস অ্যাপ্লাই করো তাহলে এরকম পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাবে, ইলাস্টিক লিমিটের বিয়ন্ডে যদি অ্যাপ্লাই করো এক কথায়। এরপরে তুমি যদি আরো লোড অ্যাপ্লাই করতে থাকো এই পিক পয়েন্টে যাবে, এভাবে সাইক্লিক লোড তুমি অ্যাপ্লাই করতে থাকো, এরকম ডায়াগ্রাম পেতে থাকবা। এখন কোন একটা ধাপে সে যদি মনে করে এখানে এসে আমি আরো বেশি অ্যাপ্লাই করলাম, এরকম ভাবে এটাও বাড়তে থাকবে, এরকম ভাবে এটা হতে থাকবে আর কি। তো ডিসপ্লেসমেন্ট বাড়ানোর সাথে সাথে এরকম সাইক্লিক রেসপন্স বাড়তে থাকবে, এবং আমরা এই যে পরে একটা টেস্টের মাধ্যমে এখানে করেও দেখানো হয়েছে, দেখো এই যে ফার্স্ট ডিসপ্লেসমেন্ট রেসপন্স দেখো খেয়াল করে, এই 0 থেকে শুরু করে, এই যে এখানে 0 থেকে শুরু করে এই যে প্রথমে এরকম গেল, এরপর এখান থেকে এই যে 0 পজিশনে ফিরে এসে আবার রিলোডিং করে এরকম গেল। তুমি কোন লেভেল পর্যন্ত ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতেছো তার উপরে ডিপেন্ড করে এরকম এই লুপ হবে, যেগুলোকে আমরা হিস্টেরেসিস রেসপন্স বলি, হিস্টেরেসিস লুপ, হিস্টেরেসিস লুপ। তো খেয়াল করো এখানকার একটা স্পেশালিটি হচ্ছে হিস্টেরেসিস এসআইএস লুপ। এই হিস্টেরেসিস লুপের মধ্যের যে এরিয়া সেটাই হচ্ছে তার এনার্জি ডিসিপেশন অ্যামাউন্ট। কোন একটা হিস্টেরেসিস লুপ দ্বারা যে এনক্লোজড এরিয়া হয়, এনক্লোজড যে এরিয়া হয় সেটাই হচ্ছে তার এনার্জি ডিসিপেশন অ্যামাউন্ট, মানে ড্যাম্পিং এর পরিমাণ। তাহলে এই এনার্জি ডিসিপেশন অ্যামাউন্ট যদি আমি বেশি পেতে চাই তাহলে নিশ্চয়ই আরো ফ্যাট ফ্যাট টাইপের এনার্জি ডিসিস্ট্রেসিস লুপ লাগবে, এনার্জি ডিসিপেশন অ্যামাউন্ট। তো এইটা হচ্ছে নন লিনিয়ার এবং ইনইলাস্টিক বিহেভিয়ার। আর ইনিশিয়ালি যে দেখো ইলাস্টিক লিমিট পর্যন্ত যখন লোড অ্যাপ্লাই করেছি সেই পর্যন্ত যে ডায়াগ্রাম ছিল সেটা হচ্ছে আমার এই যে দেখো লিনিয়ার পোর্ট, লিনিয়ার, এবং এটা তাহলে লিনিয়ার পোর্শনের মধ্যে তুমি যদি লোডিং আনলোডিং করতে থাকো এরকম কার্ভ পাবা, যার স্টিফনেস হচ্ছে যে K1, মানে স্টিফনেস হচ্ছে K এক কথায়, ভার্টিক্যালটা K আর হরিজন্টালটা হচ্ছে 1। তো এটা হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট নিয়েছো সেজন্য K পেয়েছো, আর যদি স্ট্রেস স্ট্রেন নিতে তাহলে কিন্তু E পেতে, স্ট্রেস স্ট্রেন হলে আমরা এই যে এর স্লোপটা কি পেতাম, মডুলাস অফ ইলাস্টিসিটি পেতাম, কিন্তু আমার বিশ্বাস তোমরা সেটা জানো। আমরা এখানে আরেকটু পরে এগিয়ে যাই। টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন এফএস এন্ড ইউ is a standard problem in static structural analysis, and we assume that the reader is familiar with such analysis. Thus the presentation here is brief and limited to those aspects that are essential. তো ইকুয়েশন অফ মোশনে আমরা কিন্তু এরকম ভাবে লিখে আসছি অলরেডি, এম ইউ ডাবল ডট প্লাস সি ইউ ডট প্লাস কে ইউ ইকুয়াল টু 0। তো এখন এই কে আর ইউ এর মধ্যে যে রিলেশনশিপ দেখো খেয়াল করে, বা আলটিমেটলি এই যে এটা হচ্ছে আমার এফএস, তাই না, এফএস ইকুয়াল টু যে কে ইউ লিখলাম, তাহলে এই এফএস এবং ইউ এর মধ্যে যে রিলেশনশিপ সেটা কিন্তু কে দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে। তো এই দেখো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন হবে এই যে এটা হচ্ছে ইকুয়েশন হলো এফএস ইকুয়াল টু কে ইউ, এটা হচ্ছে স্ট্রেট লাইন এবং যেটা অরিজিন দিয়ে পাস করতেছে, দেখো সি নাই এখানে, কে ইউ এটা হচ্ছে স্ট্রেট লাইন, এবং এটা ট্রু কতক্ষণ, যতক্ষণ সিস্টেম হচ্ছে লিনিয়ার এন্ড ইলাস্টিক, ঠিক না? এইটা যতক্ষণ লিনিয়ার ততক্ষণই তুমি এই ইকুয়েশন লিখতে পারছো, কিন্তু যখনই এরকম নন লিনিয়ার হয়ে যাচ্ছে তখন কি ইকুয়েশন লেখা যাবে? নো। তাহলে নন লিনিয়ার হলে আমি এই ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স কিভাবে লিখবো, এফএস ইকুয়াল টু কত ইউ হবে, কিভাবে লিখবো এই ইকুয়েশনটা? আমার তো ইকুয়েশন অফ মোশন এই যে কে ইউ কম্পোনেন্ট আনতে হবে, মানে কে ইউ না, বেসিক্যালি এফএস এর কম্পোনেন্ট আনতে হবে, ইনার্শিয়া স্টিফনেস কম্পোনেন্টের ফোর্স আনতে হবে। তাহলে কিভাবে আনবো যদি নন লিনিয়ার রিজিয়নে হয়ে যায়? তো লিনিয়ার রিজিয়নে কিভাবে আনবো, জাস্ট কে ইউ করে, কিন্তু নন লিনিয়ার রিজিয়নে যখন এই যে বিহেভিয়ার ম্যাটেরিয়াল বিহেভিয়ার ইনইলাস্টিক হয়ে যাচ্ছে, প্লাস্টিক লিমিটে চলে যাচ্ছি,
তোমরা জানো, আমি আবারও যদি স্টিলের আর কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দিয়ে দেখাই, কংক্রিটেরটা এরকম আসছে। আমরা জানি যে প্রাইম সি হয় যেখানে তার অলমোস্ট 50%, মানে 0.45 বা 50% পর্যন্ত আমরা হচ্ছে ইলাস্টিক লিমিট বলি, তাই না? 50% বা 45%। তো তার এই পর্যন্ত আমি এই যে এই ইকুয়েশনে লিখতে পারবো, কিন্তু যখনই এরকম রিজিয়নে চলে যাব, তার মানে ডিসপ্লেসমেন্ট আমি এত লেভেলে অ্যাপ্লাই করলাম যে আমার স্ট্রেসের ভ্যালু 0.45 এফ প্রাইম সি এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে ম্যাটেরিয়াল ইনইলাস্টিক জোনে প্রবেশ করেছে। তখন আমি কিভাবে লিখবো? তো সেইটাই আমাদের আলোচনায় এখন আসবে। দুইটা ওয়ে আছে, তার মধ্যে আহ সেই দুইটাই আমরা আলোচনা করব। একটু দেখো, এই যে লিনিয়ার ইলাস্টিক সিস্টেম, আর 1.3.2 তে আসবে নন লিনিয়ার, সম্ভবত কোথায়, এই যে ইনইলাস্টিক সিস্টেম, দুইটাই আমাদের আসবে 1.3.2। এবং সেখানে গিয়ে তারপর আমরা ড্যাম্পিং ফোর্সে আসব। ড্যাম্পিং ফোর্স পর্যন্ত পড়ে আজকের আলোচনা শেষ করব। আমরা খুব শর্টলি আগাবো। তো লিনিয়ারলি ইলাস্টিক সিস্টেম যদি হয়, তার জন্য দেখো Fs ইকুয়াল টু ডিরেক্টলি Ku লিখতে পারি। ফর এ লিনিয়ার system, the relationship between the lateral force Fs and resulting deformation U is linear. That is Fs equal to Ku, where K is the lateral stiffness of the system and its units are force per length. খেয়াল করো, কলামের জন্য কেউ যদি অ্যাক্সিয়াল স্টিফনেস নিয়ে ফেলো, দ্যাটস রং। এখানে কিন্তু নিতে হবে ল্যাটারাল স্টিফনেস। আমরা যদি কলামই যেহেতু আমাদেরকে ল্যাটারাল স্টিফনেস প্রোভাইড করে যে কোনো এই যে লাম্প মাস সিস্টেমের জন্য, তাহলে আমাকে এখানে নিতে হবে কলামের ল্যাটারাল স্টিফনেস। তার মানে ফ্লেক্সারাল স্টিফনেস, কিন্তু অ্যাক্সিয়াল স্টিফনেস নয়। তোমরা জানো ডিসপ্লেসমেন্ট ডেল্টা ইকুয়াল টু এই যে মোমেন্ট ডায়াগ্রাম ডিভাইডেড বাই এম এক্স ডিভাইডেড বাই ইআই, এরকম ছিল না? তাহলে আর আমি কি ভুল ভুল করতেছি কিনা, এম এক্স বার এরকম কিছু একটা ছিল। তাহলে এম আর ইআই এই সংশ্লিষ্ট যে স্টিফনেস, সেটাই আসবে কিন্তু এখানে ফ্লেক্সারাল স্টিফনেসে। আর অ্যাক্সিয়াল স্টিফনেস এই যে এরকম ছিল, ডেল্টা ইকুয়াল টু পিএল ডিভাইডেড বাই এই। তো এই যে এ ই আর ফোর্স, এই কম্পোনেন্ট গুলো দিয়ে যেটা আসবে সেটা আসবে কিন্তু হচ্ছে, তার মানে পি ওভার এরিয়া, এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। আর যে এম ডিভাইডেড বাই আই, সম্ভবত এটা হচ্ছে যে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস সিগমা ইকুয়াল টু এম ওয়াই ওভার আই, তার এই যে সেই কম্পোনেন্ট দেখো। তো আমাদেরকে নিতে হবে কিন্তু এই বেন্ডিং ফ্লেক্সারাল যে স্টিফনেস, সেটা এক কথায় অ্যাক্সিয়াল স্টিফনেস নয়। বি কেয়ারফুল। ইমপ্লিসিট হিয়ার, implicit in equation 1.3.1 is the assumption that the linear Fs-U relationship determined for small deformations of the structure is also valid for larger deformations. ঠিক আছে, এটা লার্জার ডিফরমেশনের জন্য এটা ভ্যালিড। This linear relationship implies that Fs is a single valued function of U. Fs U এর উপরে ডিপেন্ড করছে না, এক কথায় শুধুমাত্র কে এর উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লোডিং এন্ড আনলোডিং কার্ভস আর আইডেন্টিক্যাল ফর লিনিয়ার সিস্টেম। আমরা এই ফিগারেও দেখেছি যে লোডিং আনলোডিং কার্ভ জাস্ট একটা স্ট্রেট লাইন, কিন্তু নন লিনিয়ারের জন্য কেমন হবে সেটা আমরা পরে আলোচনায় আসবো। সাস এ সিস্টেম ইজ সেড টু বি ইলাস্টিক, হেন্স উই ইউজ দ্য টার্ম লিনিয়ারলি ইলাস্টিক। খেয়াল করো, লিনিয়ার হতে হবে, আবার এটা সিস্টেম সাধারণত যদি কোনো একটা সিস্টেমের এরকম প্রপার্টিটা ইলাস্টিক হয়, লিনিয়ার হয়, তাহলে সেটা সাধারণত ইলাস্টিকও হয়ে থাকে, যে জন্য এটাকে আমরা বলবো লিনিয়ার ইলাস্টিক সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার ইলাস্টিক সিস্টেম আমরা এটা বলবো কেন? টু এমফাসাইজ বোথ প্রপার্টিজ। তো সেরকম একটা সিস্টেমের আমরা এই যদি স্টিফনেস নির্ণয় করতে চাই, এই যে টু অন স্টোরি একটা ফ্রেম, যার দুইটা কলাম আছে, এটার হাইট হচ্ছে, প্রত্যেকটা কলামের হাইট হচ্ছে এইচ, বিমের বেন্ডিং স্টিফনেস ইআইবি, আর কলামের বেন্ডিং স্টিফনেস ইআইসি যদি হয়, তাহলে এটার স্টিফনেস কে কত, কলামের স্টিফনেস কে কত, সেটা যদি নির্ণয় করতে চাই কিভাবে করব? তো দেখো, এখানে একটু বলা আছে, কনসিডার দ্য ফ্রেম অফ ফিগার 1.3.2 এ with bay width L, height H, elastic modulus E, and second moment of the cross sectional area
about the axis of bending IB and IC for the beam and columns respectively. The columns are clamped or fixed at the base. তো clamped মানে হচ্ছে fixed. এখানে আরো একটা জিনিস খেয়াল করো যে আমরা বেন্ডিং স্টিপ মোমেন্ট অফ ইনার্শিয়া আইবি এবং আইসি যে নিব কোন অ্যাক্সিসের রেসপেক্টে নিব? আমরা যে আই এক্স আর আই ওয়াই নিতে অভ্যস্ত, কোন অ্যাক্সিসের রেসপেক্টে নিব? যে অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং ঘটছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নিব কিন্তু। The lateral stiffness of the frame can readily be determined for two extreme cases. If the beam is rigid, আমরা এক্সট্রিম কেস মানে একবারে ধরবো বিমের স্টিফনেস হচ্ছে ইনফিনিটি, তার মানে বিমটা রিজিড ধরবো, তার মানে ফিক্সড কানেকশন হবে এক কথায়। আরেকবার ধরবো হচ্ছে বিম নাই, এরকম বিমের স্টিফনেস জিরো। তো এই দুইটা এক্সট্রিম কেস কনসিডার করে যদি আমরা করি, তোমরা জানো যে এরকম ফিক্স সাপোর্ট, যদি ফিক্স সাপোর্ট হয় এবং একটা সাপোর্ট যদি সার্টেইন ডিসপ্লেসমেন্ট এরকম ডেল্টা অ্যামাউন্টে যদি ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে এখানে যে ফোর্স ডেভেলপ করে ফোর্সের ডিরেকশন উল্টা হতে পারে, বাট আমি জাস্ট ম্যাগনিটিউডটা দেখাচ্ছি। সেটা হচ্ছে 12 EI ওভার এল কিউব। আমার মনে হয় তোমাদের এই ফোর্স ম্যাগনিটিউড স্ট্রাকচারাল অ্যানালাইসিস ক্লাস থেকে তোমাদের মনে থাকার কথা। এটা হয় হচ্ছে যদি এরকম দুই সাইডে ফিক্সড হয়, যেহেতু আমি দেখো কলামের নিচের এই পাশে হচ্ছে ক্লাম্পড মানে ফিক্সড, আবার উপরের বিমটাকে ধরতেছে হচ্ছে রিজিড, ফ্লেক্সারাল রিজিডিটি আইবি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে এই যে 12 EIC ওভার এইচ কিউব, কলামের স্টিফনেস নিতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার এই হাইট নিতে হবে হচ্ছে এইচ, এবং এখানে সামেশন লিখলাম, কলাম আছে হলো দুইটা, তাহলে এটা দুইটা যেহেতু সেম সাইজের কলাম, 2 দিয়ে গুণ করলে যে 12 24 হয়ে যায় আর কি। অনুরূপভাবে যদি এক এন্ড ফিক্স থাকে, যখন বিমের স্টিফনেস জিরো ধরবো, দেখো বিম উইথ নো স্টিফনেস ইআইবি ইকুয়াল টু জিরো, তার মানে বিম নাই, তাহলে এটা তখন একটা ক্যান্টিলিভার হয়ে যাবে এক কথায়। ক্যান্টিলিভার যদি হয়ে যায় এবং এখানে যদি তুমি এরকম ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করো, তাহলে এটার যে এরকম যে স্টিফনেস হয়, আমার বিশ্বাস এখানে যে ফোর্স ডেভেলপ করে সেটা হচ্ছে যে 3 EIC ওভার এইচ কিউব। তাহলে 3 EIC ওভার এইচ কিউব, এবং এটা দুইটা কলামের জন্য, সেজন্য এখানে 3 টাইমস 2 হয়ে গেল 6। তো এই দুইটা হলো এক্সট্রিম কেসের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল স্ট্রাকচারে তো বিমের স্টিফনেস এরকম ইনফিনিটিও হবে না, আবার জিরো হবে না, এর মধ্যবর্তী কোন একটা হবে। তাহলে ইআইবি রেখেই আমরা কতটুকু নির্ণয় করতে পারি, সেটারও একটা ফর্মুলা এখানে আসলে করে দেখানো আছে। একটু পড়াও আছে, যেহেতু স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর পার্ট আমাদের সময় কম, আমি আর এত ডিটেইলে যাচ্ছি না। আমার বিশ্বাস তোমরা যদি স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর ওই পার্টটুকু রিভিউ করো এবং এখানে এইটুকু পড়ে নাও, তাহলে দেখো ইন্টারমিডিয়েট পার্টের জন্য যদি এমন একটা স্প্যান হয় যে এল ইকুয়াল টু 2H, লেন্থ হচ্ছে 2H, আর বিমের স্টিফনেস এর কলামের স্টিফনেস যদি ইকুয়াল হয়, তখন কে এর ভ্যালু আসে 96/7 EIC ওভার এইচ কিউব। এটা নিচে এই যে এক্সাম্পল 1-এ আসলে এটা দেখানো আছে, এই এক্সাম্পল 1-এ এটা দেখানো আছে। আমরা এটা আহ, তোমাদেরকে আমি এক্সট্রা একটা ক্লাসে হয়তো এই প্রবলেমটা করে ভালোভাবে বুঝিয়ে দেখাই দিতে পারবো। আমি আসলে মানে দ্রুত এই পরের দুইটা টার্মও পরের দুইটা সেকশনও কভার করতে চাচ্ছি আজকের ক্লাসে, এই জন্য আমি এটাতে ডিটেইলসে যাচ্ছি না। বাট এখানে যে আলোচনা আসছে আর কি, সেটা একটু ক্রিটিক্যাল পয়েন্ট গুলা বলে যাই। যে যদি বিমের স্টিফনেস আমরা কনসিডার করেই ক্যালকুলেশনে আগাই এবং বিমের স্টিফনেস ইকুয়াল টু কলামের স্টিফনেস ধরি, তাহলে দেখো ইআইবি ইকুয়াল টু ইআইসি লেখা যায়। তো এই ইআইবিও এখানে আছে বেসিক্যালি, সেটা যে ইআইসি দিয়ে কনভার্ট করে আলটিমেটলি 96/7 ইআইসি ওভার এইচ কিউব এটার স্টিফনেস নির্ণয় করা যায়। তো এই প্রবলেমটা আসলে এখানে দেখানো হচ্ছে যে আমি তাহলে এই বিমের স্টিফনেস কে কিভাবে নির্ণয় করব, এই যে কে গুলো কিভাবে নির্ণয় করব। আমরা মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমে আরো কয়েকটা এক্সাম্পল করে কে এর ভ্যালু কিভাবে নির্ণয় করা যায় দেখবো, মানে নেক্সট ক্লাসে হয়তো আমরা সেখানে চলে যাব মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমে, এবং খেয়াল করে দেখবো সেখানে কে শুধু একটা কম্পোনেন্ট হবে না, একাধিক কম্পোনেন্ট হবে। যদি 100 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম হয় 100টা কেক হবে, যদি 10 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম হয় তাহলে 10টা কে হবে, এরকম ভাবে আসবে। আহ তারপরে the lateral stiffness of the frame can be computed similarly for any values of IB, IC and LH, যেখানে এই যে দেখো রো ইকুয়াল টু EIB A ওভার L ডিভাইডেড বাই 2 EIC ওভার H, এরকম করে যদি আমরা রো লিখি,
তাহলে আলটিমেটলি যে কোনো বিম কলাম সিস্টেমের জন্য এই যে এই ফর্মুলা দিয়ে এইটার স্টিফনেস ক্যালকুলেট করা যায়। তো এই ফর্মুলা গুলো আমরা আমাদের প্রবলেমের জন্য ইউজ করতে পারবো আর কি, ঠিক আছে। এখানে রো এর ভ্যালু এর সাথে দেখো যে কে স্টিফনেস ভ্যালুটা কিভাবে ভ্যারি করে সেটা দেখানো হয়েছে, এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। বাট এই এক্সাম্পলটা আমি চেষ্টা করব তোমাদেরকে শর্ট একটা লেকচার করে ভিডিও দিয়ে দেওয়ার, সেটা দেখে নিতে পারো। আমি এখন চলে আসবো আসলে ইনইলাস্টিক সিস্টেমে। ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্টস, determined by experiments, the force deformation relation for a structural steel component undergoing cyclic deformations expected during earthquake is shown in figure 134 on 3-4. এই যে এই ফিগারেই দেখো আর্থকুয়েকে আসলে তো বোথ ডিরেকশনেই মুভমেন্ট আসবে, ব্যাক এন্ড ফ্রো বোথ ডিরেকশনে কিন্তু যে কোনো স্ট্রাকচার ভাইব্রেশন হয় আর কি আর্থকুয়েকে। তো সেইটার আন্ডারে কোন একটা সিস্টেম কিভাবে যেহেতু কোন একটা সিস্টেম কম্পোনেন্ট মানে বিল্ডিং এর একটা কম্পোনেন্ট, ফর এক্সাম্পল কলাম বা বিম বা একটা ফ্রেমই, 1 বাই 1 উইডথ এর একটা ফ্রেম বা হোল বিল্ডিং, সেটাই যদি আমরা টেস্ট করি এরকম ব্যাক এন্ড ফোর্থ আসলে ভাইব্রেশনের আন্ডারে থাকবে। এবং সেইটাকেই সিমুলেট করার জন্য ল্যাবরেটরিতে আমরা তার মিনিয়েচার কম্পোনেন্ট তৈরি করে অথবা ফুল স্কেল কম্পোনেন্ট তৈরি করে সেটাকে এই অ্যাকচুয়েটরের মাধ্যমে দেখো ব্যাক এন্ড ফোর্থ আমরা সাইক্লিক লোডিং বলি আর কি, ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স আন্ডার সাইক্লিক লোডিং, এটাকে তাই বলা যেতে পারে। তো এরকম ভাবে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স আসলে আসে যদি আমরা ল্যাবে টেস্ট করি। এই জন্যই বলছে যে ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্টস, ঠিক আছে। The initial loading curve is non-linear at a larger amplitude at the larger amplitudes of deformation, and the unloading and reloading curves differ from the initial loading branch. এই যে দেখো ইনিশিয়াল লোডিংটা হচ্ছে এই যে এইটা ছিল, আর এই যেগুলাকে আমরা বলেছি হচ্ছে আনলোডিং কার্ভ, আর উপরেরটাকে বলেছি হচ্ছে রিলোডিং কার্ভ। এবং তিনটা ইনিশিয়াল, আনলোডিং আর রিলোডিং দেখো তিনটাই কিন্তু ডিফারেন্ট, এবং ডিপেন্ডিং অন দা ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট তাদের নেচারও কখনো কখনো একটু ডিফারেন্ট হয়। সাচ এ সিস্টেম ইজ সেইড টু বি ইন ইলাস্টিক, যেহেতু এখন আর ইলাস্টিক লিমিটের মধ্যে এটা রেসপন্স নেই সেজন্য এটাকে ইনইলাস্টিক বলবো। This implies that the force displacement deformation relation is path dependent. তার মানে এটা কি ইনিশিয়াল লোডিং কার্ভে আছে নাকি রিলোডিং কার্ভে আছে নাকি আনলোডিং কার্ভে আছে, কোন পথে আছে, পাথ কোন পাথে আছে সেইটার উপরে ডিপেন্ডেন্ট, তাই না? দেখো খেয়াল করে তিনটা পাথ হলে কিন্তু তিন রকমের হচ্ছে, আবার কত সাইকেলে আছে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। একই একই ডিসপ্লেসমেন্টে যদি আমরা তিনটা সাইকেল অ্যাপ্লাই করি তাহলে প্রথম সাইকেলে হয়তো বেশি ফোর্স নিলে দ্বিতীয় সাইকেলে তার থেকে কমও নিতে পারে, এক্স্যাক্টলি দ্বিতীয় সাইকেলেও সেই একই ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করলে একই ফোর্স নেবে নট নেসেসারিলি, ঠিক আছে, একটু কম নিতে পারে। This implies that the force deformation relationship is path dependent, that is it depends on whether the deformation is increasing or decreasing, মানে এটা লোডিং কার্ভ নাকি রিলোডিং কার্ভ নাকি আনলোডিং কার্ভ তার উপরে নির্ভর করতেছে আর কি। Thus the resisting force is an implicit function of deformation. খেয়াল করো এফএস কিন্তু ডিফরমেশনের একটা ফাংশন। আগেরটাই ছিল যে যখন লিনিয়ার ছিল তখন কিন্তু এটা ডিসপ্লেসমেন্টের কোনো ফাংশন ছিল না, ডিসপ্লেসমেন্টটাই ভ্যারিয়েবল ছিল। তাহলে এফ ইকুয়াল টু কে করলে আমি এই যে এফ আর কে এর মধ্যে শুধু সম্পর্ক ছিল আর কি, কিন্তু এখানে এফ আর ইউ এর মধ্যেও এখন সম্পর্ক আছে। ইউ কোন লেভেলে আছে, ইনিশিয়াল লোডিং এ আছে নাকি আনলোডিং কার্ভে আছে নাকি রিলোডিং কার্ভে আছে, এবং সেটার ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউড কত তার উপরে নির্ভর করে কিন্তু এফএস এর ভ্যালুটা আসবে, ঠিক আছে। পাথ ডিপেন্ডেন্সও আছে, শুধু ম্যাগনিটিউডের উপরেই ডিপেন্ডেন্ট নয় বরং পাথের উপরেও এখন ডিপেন্ডেন্ট। The force deformation relation is idealized one-story for the idealized one-story frame deforming into the inelastic range can be determined in one of two ways. তো এই ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দুইটা ওয়ে বলা হচ্ছে। ওয়ান অ্যাপ্রোচ ইজ টু ইউজ দ্য মেথডস অফ নন লিনিয়ার স্ট্যাটিক স্ট্রাকচারাল অ্যানালাইসিস। নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস এগুলোর যে মেথড আমাদের বললাম এই বইয়ের 23টা চ্যাপ্টার আছে, তার বিভিন্ন চ্যাপ্টারে এগুলো সম্পর্কে আলোচনায় আসবে। আমরা চেষ্টা করব আমাদের ডাইনামিক্স কোর্সের মধ্যে এই আলোচনাগুলো কিছুটা হলো নিয়ে আসা। বিএনবিসি তো এসব আলোচনা আছে, দেখবা যে কোন মেথডে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিন্তু ওখানে ডিটেইল কিছুই বলা নাই। বলা আছে যে এই মেথডে এইভাবে যদি কোনো অ্যাজাম্পশন থাকে সেগুলো জাস্ট জিস্টুকু বলা আছে, কিন্তু কিভাবে করতে হবে এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে এই
এইসব ডাইনামিক্স আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এখান থেকে তোমাকে শিখে নিতে হবে। For example, in analyzing a steel structure with an assumed stress strain law, the analysis keeps track of the initiation and spreading of yielding at critical locations and formation of plastic hinges to obtain the initial loading curve OA shown in figure 1.3.1. তো আমরা আসলে এই নন লিনিয়ার স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এই যে দেখো নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস, এখানে যেটা করি সেটা বলা হলো যে in analyzing a steel structure with an assumed stress strain law, the analysis keeps track of the initiation and spreading of yielding at critical locations and formation of plastic hinges to obtain the initial loading curve OA shown in figure. The unloading and reloading curves can be computed similarly or can be defined from initial loading curve using existing hypothesis. এটা আসলে চ্যাপ্টার 7 এ গিয়ে আমরা মোটামুটি পড়ে ফেলবো দেখবা। চ্যাপ্টার 7 এ অন এই সিঙ্গেল ডিগ্রি ফ্রিডম সিস্টেমের জন্যই এই যে পার্টটা এটা কিভাবে নেওয়া হয় সেটা আমাদের আসবে। এইটার উপরে ডিপেন্ড করে আমরা যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর আর, ফর এক্সাম্পল ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তার জন্য মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর সরি স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর আর ইকুয়াল টু 8 ইউজ করি। এই যে এই রিলোডিং আনলোডিং কার্ভের উপরে ডিপেন্ড করে আমরা ওখানে দেখবো যে ডাক্টাইলিটি কোএফিসিয়েন্ট প্লাস হচ্ছে আবার স্ট্রেংথ ফ্যাক্টর, এগুলোর উপরে ডিপেন্ড করেই আমার এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর আর আসে, সেইটাই আমরা ইউজ করবো আর কি। তো এই অ্যানালাইসিসটা আসলে চ্যাপ্টার 7 এ গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে, জাস্ট এখন আইডিয়াটা রাখো। আর অ্যানাদার অ্যাপ্রোচ হচ্ছে এইটা আমি হচ্ছে আমার এক্সপেরিমেন্টে আমি আমার রিসার্চ ইউজ করেছি যে সেকেন্ড ওয়ে। অ্যানাদার অ্যাপ্রোচ ইজ টু ডিফাইন দ্য ইনইলাস্টিক ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশন as an idealized version of the experimental data such as shown in figure 1.3.4. তো আমি এক্সপেরিমেন্ট থেকে আসলে এরকম এক্সপেরিমেন্টাল ডেটা পেয়েছি এবং এই যে প্রত্যেকটা পয়েন্ট এই লাইনের যে লাইনটা ড্র করা হয়েছে কিন্তু এক একটা পয়েন্ট নিয়ে আর কি, ডিসপ্লেসমেন্ট তার করেসপন্ডিং ফোর্স, ডিসপ্লেসমেন্ট তার করেসপন্ডিং ফোর্স, এভাবে 1 লাখ পয়েন্ট আসছে একটা এক্সপেরিমেন্ট থেকে। ফর এক্সাম্পল প্রতি সেকেন্ডে 100 ডেটা 1000 ডেটা কালেক্ট করা সম্ভব, এক সেকেন্ডে 1000 ডেটা পয়েন্ট, মানে এক সেকেন্ডের মধ্যে সে প্রতি 1 মিলি সেকেন্ডে এক একটা ডেটা নিবে এক কথায়। তো এরকম ভাবে অসংখ্য পয়েন্টের মাধ্যমে আমি এরকম ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স প্লট করব। সেই ডেটা গুলাই যে আমার ডিসপ্লেসমেন্ট এখন এত হলে করেসপন্ডিং ফোর্স কত, ডিসপ্লেসমেন্ট এই যে রিলোডিং রিজিয়নে আছে নাকি আনলোডিং রিজিয়নে আছে সেটাও তোমাকে লোকেট করতে হবে। তো এইভাবেও তোমার সিস্টেমের মধ্যে এটা ইনক্লুড করা যায়। তো মডার্ন যেসব অ্যানালাইসিস মেথড গুলো আছে সেগুলাতে এগুলা ক্রিটিক্যাল, এবং ওই যে স্টার্ট প্রো ইটাপস এগুলাতেও কিন্তু এসব অ্যানালাইসিস মেথড দেওয়া আছে, আমি জানি না তোমরা কেউ করেছো কিনা, বাট এগুলা করা যায়। এবং করতে হলে কি কি লাগবে সেসব তথ্য আমরা এখানে জানবো। We are interested in studying the dynamic response of inelastic system because many structures are designed with the expectation that they will undergo some cracking, yielding or damage during intense ground shaking caused by earthquakes. এই যে আমরা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য 8 ধরে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 8 ধরে যে ডিজাইন করি, এটার কারণ কি? অর্ডিনারি ফ্রেমের জন্য 5 ধরে ডিজাইন করি, কারণ কি? অর্ডিনারি ফ্রেমের জন্য 3 না 5 যেন ভুলে গেছি, যাই হোক যেটাই হোক সেটা ধরে আমরা যখন ডিজাইন করি তার কারণ কি? তাহলে দেখো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর মোর দ্যান 1 ইউজ করা মানেই হচ্ছে আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে আমার স্ট্রাকচার কিছুটা ডিফর্ম পজিশনে চলে যাবে আন্ডার আর্থকুয়েক, এখানে ক্র্যাকিং আসবে, এটার কোনো জায়গায় ইল্ডিং হবে, কোনো জায়গায় এটা ড্যামেজ হবে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে ডিজাইন করতেছি। যদি তুমি এই ড্যামেজ, ক্র্যাকিং, ইল্ডিং এগুলো যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তোমাকে ফুললি লিনিয়ার ইলাস্টিক স্ট্রাকচার ডিজাইন করতে হবে, এবং সেটা করতে গেলে তোমার কলামের সাইজ সাধারণত হয়তো আসতো 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ, কিন্তু ফুললি ইলাস্টিক করতে গিয়ে তোমার কলাম সাইজ আসবে হয়তো 20 ইঞ্চ বাই 20 ইঞ্চ, মানে খরচ বেড়ে যাবে কিন্তু কয়েক গুণ। সো আমরা কখনোই এই এত বেশি খরচ করে ফুললি ইলাস্টিক স্ট্রাকচার করতে চাই না, কিছু কিছু স্ট্রাকচার করতে চাই। ফর এক্সাম্পল রূপপুর পারমাণবিক প্রকল্প, রূপপুর নিউক্লিয়ার প্লান্ট, আমরা যদি এই স্ট্রাকচার যদি ফেল করে, ফেলিয়ারটা হবে কিন্তু ক্যাটাস্ট্রফিক, মানে হিউজ অ্যামাউন্টের মানি ইনভলভ, এটার সাথে আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন আসে। যা এটা যদি কোনোভাবে এটাতে অ্যাক্সিডেন্ট ঘটে, হয়তো এটা নিউক্লিয়ার ব্লাস্ট হলে আমরা মানে প্রচুর মানুষের জানমালের ক্ষতি হবে এবং এটার ইকোনমিক ইম্প্যাক্টও অনেক বেশি, ওয়ার্ল্ডের উপরে এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্ট বেশি। তো এমন অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার, দূতাবাস, এই যে এমবাসি বিল্ডিং, যেখানে ব্লাস্ট হতে পারে, শত্রুরা মনে করে আক্রমণ করতে পারে, কিন্তু আমরা সেগুলাকে অনেক স্ট্রং করতে চাই।
তাহলে এটাকে লিনিয়ার ইলাস্টিক, আমরা কোনো ধরনের ড্যামেজ চাই না, ক্র্যাকিং ও চাই না, ইল্ডিং ও চাই না, ফেইলিউর ও চাই না। তো সেগুলো এভয়েড করতে হলে আমরা এরকম স্টার্ডি হেভি স্ট্রাকচার ডিজাইন করি, এবং দেখবা যে তখন হেভি দেখে মনে হবে এখানে তো 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ কলামই যথেষ্ট, এখানে কেন 20 ইঞ্চ বাই 20 ইঞ্চ দিয়েছে। এই যে তোমার ডিজাইন অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করে এগুলা আসে আর কি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এই যে দেখো রিলেট করব সবগুলো আস্তে আস্তে একটার সাথে আরেকটা। আর ছোট্ট একটু আলোচনা আছে এই ড্যাম্পিং ফোর্স নিয়ে, এটা শেষ করে আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা আর ইতি টানবো। Damping force. As mentioned earlier, the process by which free vibration steadily diminishes in amplitude is called damping. In damping, the energy of the vibrating system is dissipated by various mechanisms, and often more than one mechanism may be present at the same time. In simple, clean systems, such as the laboratory models, ওই যে অ্যালুমিনিয়াম মডেল আর প্লেক্সিগ্লাস মডেল যেটা, সেটার উদাহরণ দেওয়া হচ্ছে ফিগার 1.1.4. Most of the energy dissipation presumably arises from the thermal effect of repeated elastic straining of the material and from the internal friction when a solid is deformed. খেয়াল করো, যদি স্ট্রাকচার ইলাস্টিকও থাকে এবং লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকে, তাও এনার্জি ডিসিপেট হয় দুইটা ফর্ম থেকে। একটা হচ্ছে থার্মাল ইফেক্ট অফ রিপিটেড ইলাস্টিক স্ট্রেনিং, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন ফ্রম হোয়েন দ্য সলিড ইজ ডিফর্ম। সলিডটা যখন ডিফর্ম হচ্ছে তখন এটা কিন্তু হট হয়ে যায়। আমার মনে হয় যখন রডের যে টেনসাইল স্ট্রেংথ টেস্ট করি, তোমরা একটু টাচ করে দেখতে পারো, টাচ করে দেখো আফটার ব্রেকিং ফ্র্যাকচার রডটা কিন্তু প্রচুর হট হয়, কারণ ওখানে যে থার্মাল ইফেক্টটা আসে। তো এই দুইটা ভাবেই ইলাস্টিক লিমিটের মধ্যেও কিন্তু ড্যাম্পিংটা আসে, খেয়াল করো। সাধারণত অনেকে এরকম ভাবে মিন করে ড্যাম্পিং মানে তো তাহলে এনার্জি ডিসিপেট হতে হবে, মানে স্ট্রেনিং হতে হবে, ওভার স্ট্রেনিং হতে হবে, সেখানে ক্র্যাকিং আসতে হবে, বা অ্যাট লিস্ট ইল্ডিং হতে হবে, এরকম কিছু নো। সলিড ইলাস্টিক লিমিটের মধ্যেও কিন্তু ড্যাম্পিং আনা সম্ভব, এবং সে দুইটা হয় যে এই কারণে, ঠিক আছে। তারপরে পড়ি, ইন অ্যাকচুয়াল স্ট্রাকচারস হাউএভার মেনি আদার মেকানিজমস অলসো কন্ট্রিবিউট টু দ্য এনার্জি ডিসিপেশন। রিইনফোর্সড কংক্রিট বিল্ডিং যদি হয় তাহলে ওই দুইটার সাথে আরো আসবে, দেখবা কি কি। ইন এ ভাইব্রেটিং বিল্ডিং দিস ইনক্লুড ফ্রিকশন এট স্টিল কানেকশনস, স্টিলের বিম কলাম কানেকশন, কলাম ফাউন্ডেশন কানেকশন, এই যে কানেকশন গুলো আছে সেখানে এই ফ্রিকশন ডেভেলপমেন্টের মাধ্যমে এনার্জি রিলিজ হচ্ছে। ওপেনিং এন্ড ক্লোজিং অফ মাইক্রো ক্র্যাকস ইন কংক্রিট, ক্র্যাকে যে কংক্রিটে ক্র্যাক আসছে, তারপর হচ্ছে ফ্রিকশন বিটুইন স্ট্রাকচার ইটসেলফ এন্ড নন স্ট্রাকচারাল এলিমেন্টস, পার্টিশন ওয়াল এবং কলাম বা বিম এদের মধ্যে যে ফ্রিকশন আছে সেটার জন্য এখানে যে ফ্রিকশন আসতেছে, এইগুলোর মাধ্যমে আসলে আমার এনার্জি ডিসিপেশনটা হয়ে থাকতেছে। It seems impossible to identify or describe mathematically each of these energy dissipating mechanism in actual building. দেখো খেয়াল করে এত কম্পোনেন্ট গুলাকে আমরা নিউমেরিক্যালি আইডেন্টিফাই করে সেটা দিয়ে বিল্ডিং ডিজাইন করতে পারবো? দ্যাট সিমস ইম্পসিবল, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমার এইটার জন্য ইম্পসিবল হলে তো আর আমি ইঞ্জিনিয়ার হিসেবে বসে থাকবো না, আমার তো 160 তলা বার্জাল খলিফা ডিজাইন করতে হবে, 101 তলা তাইপে 101 ডিজাইন করতে হবে, টল বিল্ডিং আমাকে ডিজাইন করতেই হচ্ছে। তো ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে থেমে নেই যে এটা ইম্পসিবল, এটা আর করা যাবে না। নো, দে ফাউন্ড এ সিম্পল ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য ড্যাম্পিং ইন দ্য স্ট্রাকচার। As a result, the damping in actual structures is usually represented in a highly idealized manner. দেখো highly idealized manner মানে আমরা ড্যাম্পিংটাকে আইডিয়ালাইজ করে ফেলবো, এবং শুধু সিম্পল অ্যাজাম্পশনের মাধ্যমে করব না, এটাকে হাইলি আইডিয়ালাইজ করব, মানে অনেক ভেরিয়েশন নিয়ে একটা আইডিয়ালাইজ করব, যেটার মধ্যেই যে যার জন্য আমার ক্যালকুলেশনটা সহজ হবে। For many purposes, the actual damping in a single degree of freedom system can be idealized satisfactorily by a linear viscous damper or dashpot. The damping coefficient is selected so that vibration energy is dissipates is equivalent to the energy dissipated in all the damping mechanisms combined present in the actual structure. তার মানে অ্যাকচুয়াল স্ট্রাকচারে যত ধরনের ড্যাম্পিং সম্ভব সবগুলা এনার্জি ডিসিপেশন এলিমেন্টকে একটা মাত্র এলিমেন্ট দ্বারা আমি কনসিডার করব আমার ডিজাইনে, এবং সেটাই হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। তোমরা ইটাপসে বিল্ডিং ডিজাইনের সময় ড্যাম্পিং কোএফিসিয়েন্ট 5% কংক্রিট বিল্ডিং এর জন্য দিয়েছো, মনে পড়ে কার কার? দেখো এইটাই সেই ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, এবং আমরা এটার যে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলোও দেখবো। আমার মনে হয় তখন তোমাদের বিল্ডিং ডিজাইনের জন্য যে কনফিডেন্স সেটাও অনেক বেড়ে যাবে, যে আমি যে 5% ইউজ করতেছি কেন এবং এটার ব্যাকগ্রাউন্ড কি। তো আমরা দেখো এই হাইডলি আইডিয়ালাইজ করে সবগুলা ড্যাম্পিং কে জাস্ট মাত্র একটা টার্মের মাধ্যমে
এই যে ড্যাম্পিং কোএফিসিয়েন্টের মাধ্যমে এক্সপ্রেস করি এবং সেটা বলি আইদার 5% অর 2% অর 3%। এই পার্সেন্ট দ্বারা কি মিন করি সেটাও আমরা ব্যাখ্যায় আসবো। This idealization is therefore called equivalent viscous damping, a concept further developed in chapter 3. Figure 1.41 shows a linear viscous damper subjected to a force Fd along DOFU. The internal force in the damper is equal and opposite to the external force Fd. এই যে নিচের ফিগারে একটা এই যে ড্যাশপট দেখানো হচ্ছে, আমি তোমাদের এই সিম্বলটা আগে দেখিয়েছি। এখন এই বরাবর কেটে যদি আমি ইকুইলিব্রিয়াম করি, ফ্রি বডি করি এবং ইকুইলিব্রিয়াম আনতে চাই, তাহলে এফডি এর অপোজিট ডিরেকশনে এফডি ফোর্স এখানে কাজ করতে হবে, যেটা রেজিস্টিং ফোর্স। এবং এটাই হচ্ছে এই যে লিনিয়ার কম্পোনেন্ট। দেখো ফোর্সের সাথে এই ফোর্সটা ভ্যারি করে হচ্ছে ভেলোসিটির সাথে, ইউ ডট। খেয়াল করে এখানে কিন্তু শুধু ইউ নয়, এটা হচ্ছে ইউ ডট আর এটা হচ্ছে ফোর্স এফ ডি। তাহলে এখানে যে স্লোপ বা এটার যে স্টিফনেস এক কথায় সেটা হচ্ছে সি আর কি। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি এবং এফডি ইকুয়াল টু সিইউ যে লেখা যায় সেটা লিখলাম, এবং এটা যে আমার ওই যে ইকুয়েশন অফ মোশনে যাবে সেটাও কিন্তু লিখেছি, যেখানে সি ইজ দা ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ইট হ্যাজ the units of force times length, force times time over length. Unlike the stiffness of a structure, the damping coefficient cannot be calculated from the dimensions of the structure and the sizes of the structural elements. আমরা দেখো মাস তো জাস্ট বিল্ডিং এর কম্পোনেন্টের মাস ক্যালকুলেট করলে পেয়ে যাব। স্টিফনেস আমরা এই যে ডাইমেনশনাল প্রপার্টি আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ডাইমেনশনাল প্রপার্টি মানে ডাইমেনশন থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, তার সাথে ই গুণ করলে ফ্লেক্সারাল স্টিফনেস এই যে ইআই পাবো, আর লেন্থ হাইট এগুলা যা আছে সেগুলা থেকে পাবো, তার মানে ডাইমেনশন থেকে পাবো, ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে পাবো। কিন্তু এই স্টিফনেস এবং মাসের মতো করে ড্যাম্পিংটা কিন্তু এই প্রপার্টি থেকে পাবো না। এটা হচ্ছে যে দেখো কয়েকটা সামেশনে যেহেতু আসবে আলটিমেটলি, এটা আমাকে অন্য ওয়েতে ক্যালকুলেট করে নিতে হবে। This should not be surprising because, as we noted earlier, it is not feasible to identify all the mechanisms that dissipate vibrational energy of the actual structure. Thus, vibration experiments on actual structures provide the data for evaluating the damping coefficient. তো ভাইব্রেশন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই যে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট নির্ণয় করব। আমি আমি আমাদের এই ডায়নামিক্স কোর্স যখন করেছি ইউনিভার্সিটি অফ আলাবামাতে, তখন আমরা ফাইনাল পরীক্ষার জায়গায় একটা প্রজেক্ট করেছিলাম, যেখানে আমরা 3 স্টোরি একটা স্টিলের মিনিয়েচার স্কেলে বিল্ডিং করে সেটাতে যে এরকম শেক টেবিল টেস্টের মাধ্যমে 3টা আর্থকুয়েক ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। একটা হচ্ছে 1939 এর সম্ভবত আর্থ-3 আর্থকুয়েক, যেটা ক্যালিফোর্নিয়ায় অনেক বড় ধ্বংসযজ্ঞ চালায়। তারপর হচ্ছে লোমা প্রাইট আর্থকুয়েক, আর হচ্ছে আরেকটা যেন কি ছিল। সো আর্থকুয়েক ফোর্স দিয়ে রিয়েল স্ট্রাকচারের মিনিয়েচার ভার্সন আমরা করে এই স্টিল বিল্ডিং করে সেখানে আর্থকুয়েক ফোর্স অ্যাপ্লাই করে তার অ্যানালাইসিস করেছি এবং এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যানালিটিক্যাল রেজাল্টের সাথে কম্পেয়ার করে দেখেছি। এবং তখন আমি মানে কনফিডেন্সটা তখন আসলে গ্রো করে যে তুমি যখন দেখো এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর অ্যানালিটিক্যাল রেজাল্ট একবারে মিলে যায়, তাহলে ফর্মুলা যে ইউজ করতেছি সেগুলার হচ্ছে সেগুলোর উপরে কনফিডেন্সটা অনেক অনেক বেড়ে যায় আর কি, যে আমি যা করতেছি সেটা হচ্ছে ট্রু। তো আমি এটা এটা এখানে একটু এভাবেই বলবো যে আমার ম্যাথমেটিক্সে যখন ইন্টিগ্রাল ক্যালকুলাসে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন শিখতাম, যে এইটার সলিউশন হচ্ছে এই হয়, ওখানে আমাদের ম্যাথের স্যার এভাবে পড়াতেন যে এইটার সলিউশন এই হয় আর কি। প্রুফও ম্যাথমেটিক্যালি করিয়ে দেখেছেন, কিন্তু ফিজিক্যাল মিনিংটা আসলে ওরকম আসেনি, যে রিজনিংটা যে অ্যাকচুয়ালি কি তাই হয় কিনা। কিন্তু ডাইনামিক্স এর এই প্রজেক্টে আমি তোমাদেরকে ডেটা দিয়ে হেল্প করব, চেষ্টা করব তোমাদেরকে এটা করানোর, করে দেখবা যে না আসলেই আহ, এই ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যেগুলো লিখেছি সেটা আসলেই ট্রু। মানে আমার এটা ফিল হয়েছে, আমার মনে হয় তোমাদেরও হবে আমরা ওই প্রজেক্টটা যখন দেখবো। তো সেখানেও আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রথমেই আমাদের এই সিস্টেমে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কত, স্টিল বিল্ডিং এটার ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সাধারণত 2 থেকে 3% হয়ে থাকে, কংক্রিটের জন্য আর একটু বেশি হয়, 3 থেকে 5% বা 2 থেকে 5% এরকম বলে। আর হচ্ছে আমরা আমাদের ওই বিল্ডিং এর জন্য 3 স্টোরি বিল্ডিং করেছিলাম আমরা, সেই বিল্ডিং এর জন্য ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কত আসে সেটা আমরা এই যে এক্সপেরিমেন্ট ফ্রি ভাইব্রেশন টেস্টিং এর মাধ্যমে নির্ণয় করেছি। জাস্ট এই বিল্ডিংটাকে হ্যামার দিয়ে হিট করেছি, একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট নিয়ে তার মানে ছেড়ে দিয়েছি, ব্যাক দিকে একটু পুশ করেছি, করে সেটাকে হঠাৎ ছেড়ে দিয়েছি। তাহলে ওই যে ডিকে কোএফিসিয়েন্ট, ওই যে ডিকে যে অ্যামাউন্টটা দেখালাম আমরা এক্সপেরিমেন্টালি, সেখান থেকে আসলে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট নির্ণয় করতে পারবো। তোমাদের অ্যাসাইনমেন্টও দিব দেখবে এর উপরে, যে এক্সপেরিমেন্ট থেকে তুমি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করে আমাকে বলো এটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট পার্সেন্ট কত।
তো যে কোনো স্ট্রাকচার কিভাবে আমরা করতে পারি? কোন একটা আমাদের ডুয়েটের ওয়াটার ট্যাংকে যদি এখন ডাইনামিক প্রপার্টি তোমাকে নির্ণয় করতে বলে এবং তোমাকে যদি বলা হয় যে এটার ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কত, ইকুইভ্যালেন্ট ভিসকাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কত বের করে দাও। তাহলে কি করব? আমাকে যদি বলে আমি হচ্ছে একটা বড় সাইজের ক্রেন আনবো, যেটাকে খুব রিজিডলি হোল্ড করব। ওই ক্রেনে ট্যাংকের টপটাকে আমি ল্যাটারালি ১ ইঞ্চি বা ২ ইঞ্চি মুভ করাবো। করে এটাকে জাস্ট ছেড়ে দিব। ফ্রিলি মুভ করতে দিব এবং এটার অ্যাক্সিলারেশন রেসপন্স আমি রেকর্ড করব। সেখান থেকে এটার ড্যাম্পিং কোএফিসিয়েন্ট আমি পেয়ে যাব। তো যেকোনো বিল্ডিং এর জন্য এটা করা সম্ভব। কিন্তু ১০০ তলা বিল্ডিং এ তো আর এই টেস্ট করা সম্ভব না। তো আমরা তখন কম্পোনেন্ট লেভেল থেকে প্রিভিয়াস এক্সপেরিমেন্টাল হিস্ট্রি থেকে এগুলা করি। মানে এগুলো অনেক বড় চ্যাপ্টার, আমি আর এখানে এত আলোচনায় না যাই। This may be free vibration experiments, এই যে যা বললাম তাই, that lead to data such as shown in figure 1.4. আমরা ওই ফিগারটা অলরেডি দেখে আসছি যে অ্যালুমিনিয়াম আর প্লেক্সিগ্লাস এর যে ডিকেইং রেটে যে অ্যামপ্লিটিউড ডিমিনিশিং হচ্ছিল সেই ফিগার গুলোর কথা বলছে। এই যে এই দুইটা ফিগার দেখো, এটা তাহলে ডিকে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কম, যেহেতু এটা ডিকে হতে বেশি সময় নিচ্ছে। আর প্লেক্সি গ্লাসে নিশ্চয়ই তাহলে ড্যাম্পিং বেশি, যেহেতু এটা ডিকেটা খুব রেস্ট পজিশনে চলে আসছে, ডিকে রেট বেশি থাকায় তাহলে ড্যাম্পিং কোএফিসিয়েন্টটাও বেশি হবে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই যে অ্যাক্সিলারেশন মেজার করব, টাইমের রেসপেক্টে প্লট করব। এখান থেকে এই যে এরকম দুইটা পয়েন্ট থেকে আমি আসলে এটা দেখবা যে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট জিটা এটা আমি পেয়ে যাবো আরকি। তো এখানে রিসার্চ করতে গেলে এটা তোমাদেরকে করে নিতে হবে, বা প্রজেক্ট যদি করতে চাও করতে হবে। রিয়েল স্ট্রাকচারে যদি এরকম ডাইনামিক প্রপার্টি নির্ণয় করতে চাও প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে, তখনও তোমাকে এটা নির্ণয় করে নিতে হবে। হয়তো ফিল্ডে করতে হবে, নতুবা ল্যাবে স্মল স্কেলের ভার্সন করে নিতে হবে। The measure rate at which the motion decays in free vibration will provide a basis for evaluating the damping coefficient as we shall see in chapter 2. জাস্ট পরের চ্যাপ্টারে আমরা এগুলা মেজার করতে শিখে যাব। The damping property may also be determined from forced vibration experiments, a topic that we cover in chapter 3. The equivalent viscous damper is intended to model the energy dissipation at deformation amplitudes within the linear elastic of the limit of the overall structure. খেয়াল করো, আমরা যে viscous damper যেটা ইউজ করব সেটা কিন্তু ধরে নিব যে স্ট্রাকচারটা লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যে বিহেভ করবে। যদি নন ইনইলাস্টিক লিমিটের মধ্যে চলে যায় তাহলে কিন্তু অন্য পদ্ধতি। অন্য পদ্ধতি বলতে আমরা এই যে বলেছিলাম তোমাদের ১ম ক্লাসের দিকেই মনে হয় যে টাইপ এ 1 এ যেখানে এই যে টিউন মাস ড্যাম্পার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু অ্যাডিশনাল ভিসকাস ড্যাম্পিং এই ডিভাইসের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে। তো এখানে আ আবার কোন স্ট্রাকচারে আ কিছু ফিউজ এলিমেন্ট ইউজ করা হয়। যেমন আমার রিসার্চের এই যে একটা পার্ট যেটা পাবলিশ হয়েছে আমি বললাম, এনার্জি ডিসিপেটিং এলিমেন্ট। আমি ধরেই নিয়েছি যে শুরুতেই এটা হচ্ছে প্লাস্টিক রিজিয়নে প্রবেশ করে এইটার যত ধরনের ড্যামেজ এই জায়গাতেই হবে। অন্যান্য এলিমেন্টে আমি হতে দিব না। আমার কলাম, বিম এসব এলিমেন্টে কোনো ড্যামেজ হতে দিব না। আমার কিছু লোকালাইজড এবং ডেডিকেটেড এলিমেন্ট থাকবে যেগুলোকে আমরা ফিউজ এলিমেন্ট বলি। এই এলিমেন্ট গুলাতে ইনইলাস্টিক ডিফরমেশন হবে এবং এরাই আমার স্ট্রাকচার উপরে যে এনার্জি আসবে সেটা এনার্জি ডিসিপেট করে দিবে। তো আমরা ভিসকাস ড্যাম্পিং যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে। কিন্তু যদি ইনইলাস্টিক হয় তাহলে তোমাকে অন্য সিস্টেম অবলম্বন করতে হবে, সেটাই বলা হবে। Over this range of deformations, the damping coefficiency determined from experiments may vary with the deformation amplitude. তাহলে দেখো কমপ্লিকেসি আরো বাড়তেছে। ড্যাম্পিং কোএফিসিয়েন্ট কিন্তু দেখো অ্যামপ্লিচিউড এর সাথে কনস্ট্যান্ট নয়, বরং এটা ভেলোসিটির সাথে কম বেশি হতে পারে। তার মানে অ্যামপ্লিচিউড এর সাথে ডিফর্ম সাধারণত অ্যামপ্লিচিউড বাড়লে মানে ডিসপ্লেসমেন্ট যদি বাড়ে সি এর ভ্যালুটাও বেশি হয়, সেটা এখানে বলতে চাচ্ছে। This non-linearity of the damping property is usually not considered in explicitly in dynamic analysis. It may be handled indirectly by selecting a value for the damping coefficient that is appropriate for the expected deformation amplitude, usually taken as the deformation associated with the linear elastic limit of the structure. তো আমরা যে কোনো বিল্ডিং ডিজাইনের জন্য তোমরা ইটাফসে যখন ডিজাইন করো তখন ধরে নাও 5% 2%, এটার মধ্যে কিন্তু আসলে দেখো হাইলি যে কি হাইলি কি বলা চলে, মানে লিনিয়ার অ্যাজাম্পশন করা হয়েছে এক কথায়। হাই হাই ম্যাগনিটিউডের অ্যাজাম্পশন যে আমরা করতেছি দেখো এই যেহেতু রেট ডিপেন্ডেন্ট এক কথায় এবং এটা নন লিনিয়ার, সেই সবকিছু আমরা নেগলেক্ট করে জাস্ট একটা ভ্যালুর মাধ্যমেই লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যেই আমার স্ট্রাকচার বিহেভ করবে সেরকম ধরেই আমরা ড্যাম্পিং কোএফিসিয়েন্টটা ইউজ করি। তাহলে এটা হচ্ছে বড় ধরনের সিম্পলিফিকেশন কিন্তু। এই আলোচনাটুকু করেই আর 2 মিনিট
আমরা শেষ করব। Additional energy is dissipated due to inelastic behavior of the structure at larger deformations. Under cyclic forces or deformations, this behavior implies formation of a force deformation loop, ওই যে আমরা হিস্টেরেসিস লুপ বলেছি। এবং এটার যে এনক্লোজড এরিয়া সেটাই হবে কিন্তু তোমার এনার্জি ডিসিপেশনের অ্যামাউন্ট। The damping energy dissipated during one deformation cycle between deformation limits plus minus u naught is given by the area within the hysteresis loop ABCDA. তো এই যে এটার এনার্জি ডিসিপেশন কতটুকু হবে, এটার একটা লুপের মধ্যে যে এরিয়া আছে সেই এরিয়াটাই হচ্ছে এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, এটা যে নিউটন মিটার যদি হয় তাহলে আমরা জুলে পেয়ে যাব। যদি পাউন্ড ফোর্স পাউন্ড ফিটে হয় তাহলে পাউন্ড ফিটে আমরা এটার কতটুকু এনার্জি ডিসিপেট হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। This energy dissipation is usually not modeled by a viscous damper, especially if the excitation is earthquake ground motion. For reasons we note in chapter 7. আমরা এটা ডিরেক্টলি কিন্তু এই যে ইনইলাস্টিক লেভেলে যদি যায় তখন আমরা এটাকে আর এই ইকুইভ্যালেন্ট ভিসকাস ডাম্পিং দিয়ে ইউজ করি না, যেটা আসলে ওই যে আর ফ্যাক্টরে যখন আসবে তখন দেখবা কিভাবে চলে আসে। Instead, the most common, direct and accurate approach to account for the energy dissipation through inelastic behavior is to recognize the inelastic relationship between resisting force and deformations, such as shown in figure 1.3.1c and 1.3.4 in solving the equation of motion. তো আসলে এই যে inelastic analysis আমরা যখন করব তখন এই যে এফসি সি টাইমস ইউ ডট যেটা সেটাও কিন্তু এই রেট ডিপেন্ডেন্ট যে রেসপন্স, এক কথায় হিস্টেরেসিস যে রেসপন্স সেখান থেকে আমাদেরকে নিতে হবে। আমার মনে হয় এই পর্যন্তই যথেষ্ট। আজকের আর আমরা পড়বো না, কারো যদি কোশ্চেন থাকে করতে পারো। নেক্সট ক্লাস থেকে আমরা এই যে ইকুয়েশন অফ মোশন থেকে শুরু করব, এক্সটার্নাল ফোর্স। আমি আবারও বলছি আজকের আমাদের যে আলোচনা ছিল সেটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচারাল ডাইনামিক্স এবং আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর বেসিসটা গড়ে তোলা বা প্লেইং ফিল্ডটা আসলে জানানো, যে তোমার সীমানা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, সেরকম পড়াশোনা আমরা আজকে করেছি এবং ফান্ডামেন্টাল যে কম্পোনেন্ট স্ট্রাকচারাল ডাইনামিক্স এ ইকুয়েশন অফ মোশনে যে কি কি কম্পোনেন্ট গুলো আসবে এবং কি কারণে আসবে, কিভাবে আমরা সেটাকে আইডিয়ালাইজ করব যদি এটা কমপ্লেক্স কিছু হয় যেমন ড্যাম্পিং, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চেয়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা এই যে ইকুয়েশন অফ মোশন তার মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে চলে যাব, যে আমার এই যে আর্থকুয়েক ফোর্স যদি আসে এবং এই কোন একটা স্ট্রাকচার স্টিফনেস, তার ড্যাম্পিং, তার মাস যদি এত হয় তাহলে এটাকে কিভাবে তুমি ফর্মুলেট করে ইকুয়েশনের মাধ্যমে প্রবলেমটাকে স্টেট করবা। তো এই ডাইনামিক্স এর এই মেইন প্রবলেম এটা হচ্ছে যে আমার যে কোনো একটা প্রবলেমকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা, সেটাই আমরা নেক্সট ক্লাসে করব ফর সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম এবং ফর মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। কেউ একজন কোশ্চেন করতে চেয়েছিল, করতে পারো। আর পেজ নাম্বার 8 একটু যাওয়া লাগতো স্যার। আচ্ছা, পেজ নাম্বার 8 কোথায়? আর একটু উপরে স্যার। সেখানে পেজ নাম্বার দেওয়া হয়নি, 1 2 3 4। স্যার নন লিনিয়ার এবং লিনিয়ার যে কার্ভটা ছিল স্যার, যেখানে এনার্জি ডিসিপেশনটা আপনি দেখাইছিলেন স্যার। জি স্যার, এখানে এর একটু নিচে মনে হয় এখানে স্যার কার্ভটা স্যার মানে হচ্ছে গ্রাফ যেটা ছিল আর কি, এনার্জি ডিসিপেশন স্যার। এই যে স্যার এই জায়গাটা স্যার আপনি বলছিলেন যে যেটা সি যেটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে, এখানে যে লুপটা আছে সেই পরিমাণ হচ্ছে সে এনার্জি ডিসিপেশন করে, কিন্তু যখন স্যার নন লিনিয়ার হবে তখন তো এখানে কোনো প্রকার লুপ নাই, তাহলে স্যার এখানে যে এনার্জি ডিসিপেশনটা করবে কিছু হলো তো করবে, সেটা কিভাবে আমরা বুঝবো যে কতটুকু এনার্জি ডিসিপেশন করবে? আমার মনে হয় তোমার কোশ্চেনটা আসলে উল্টা হয়েছে। নন লিনিয়ার হলেই তাহলে তোমার এই যে নন লিনিয়ার ইনইলাস্টিক রেসপন্স হবে এবং তখন জি এরকম স্যার। একটা লুপ হবে। তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে এটার এনক্লোজড যে এরিয়া, সেই জি স্যার। এনক্লোজড এরিয়াটাই হচ্ছে তার এনার্জি ডিসিপেশন। এখন কথা হচ্ছে যদি লিনিয়ার ইলাস্টিক সিস্টেম হয় তাহলে জি স্যার। সেক্ষেত্রে তো এটার কোনো লুপ নাই, সেক্ষেত্রে এটার ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে এক্ষেত্রে এনার্জি ডিসিপেশন কেমন হবে জি সেটাও স্যার। কিন্তু আমি এক্সপ্লেন করেছি, আমার মনে হয় তুমি গ্রাফ করতে পারোনি, বাট আমি আবারও বলছি। সেক্ষেত্রে ইলাস্টিক এনার্জি এখানে রিলিজ হবে, ইলাস্টিক এনার্জি, এবং সেটা হবে কিন্তু ইন্টারনাল ফ্রিকশনের মাধ্যমে এবং ইন থার্মাল যে ইফেক্ট সেটার মাধ্যমে।
এইখানে মনে হয় বলা হয়েছিল। স্যার বুঝতে পারছি স্যার, মনে পড়ছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার এই কোর্সের স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিতেন। আচ্ছা